হ্যাঁ, ওকে। ইতিহাস হচ্ছে, এখানে বাউল বলে কিছু নাই। কিছু আমি একটু বলি, কারণ আমাদের এখানে বাংলাদেশে প্রচন্ড অজ্ঞতা আছে অনেক কিছু। বাউল শব্দটা এসছে মূলত রাঢ় অঞ্চল থেকে, পশ্চিমবাংলা থেকে। এখানে যাদেরকে আপনি বাউল বলছেন, একদম একটা এক কাপ, এটা বাউলদের দোষ আছে যেহেতু তারা এই নামটা গ্রহণ করেছে। কারণ এই বাংলাদেশে বহু দীর্ঘকাল আপনার লালনকে বাউল সম্রাট বলা হতো। হ্যাঁ, আমি লড়াই করে এই ফকির যে একটা নদীর একটা বিশেষ ধরনের ভাবের ধারা, এটা আমাকে প্রতিষ্ঠা করতে হয়েছে। ফলে বাংলাদেশে কিন্তু এরকম বাউল বলে কিছু নাই। বয়াতিদের দ্বারা ভান্ডার শরীফ বলতে পারেন আপনি, তিস্তা তরিকার লোক বলতে পারেন, নকশাবন্দিয়া বলতে পারেন। ফলে চিন্তার বিভিন্ন রকম ডিসকোর্স রয়েছে আমাদের এখানে। আর সেই ডিসকোর্সটা যেহেতু একটা অংশ এই, এটা এগুলোকে কেন্দ্র করে গান করে, গানটা কিন্তু গৌণ দিক, খুবই গৌণ। মানে সাধারণত প্রশ্নটা হচ্ছে যে আমাদের পাশ্চাত্যে যেমন গড়ে উঠেছে যে ধর্মতত্ত্ব পর্যালোচনার মধ্য দিয়ে দর্শনের বিকাশ ঘটে, সেই কারণে সেখানে দর্শনের বিকাশটা ঘটেছে অনেকটা একাডেমিক লেভেল। যে খ্রিস্টান ধর্মতত্ত্ব ক্রিটিক করার মধ্য দিয়ে আপনি দেখবেন যে কান্ট বেরিয়ে এসছে, বা তার সেন্ট অগাস্টিন বেরিয়ে এসছে, এর পরবর্তী হেগেল বেরিয়ে এসছে, এরপরে আপনার ধরেন পুরো জার্মান ভাবাদর্শ আপনাকে থেকে বেরিয়ে এসছে। ফলে তাদের সেখানে ধর্মের প্রশ্নটা একই সঙ্গে ছিল ধর্মতত্ত্বের ক্রিটিক, মানে ধর্মতত্ত্বকে পর্যালোচনা করা, সমালোচনা। মানে ধর্মের মধ্যে একটা দার্শনিক ভাব থাকে, এটাকে স্পষ্ট করবার জন্য আপনার কিছু তর্ক তুলতে হয়। তর্ক মানে বুদ্ধির দরবারে আনতে হয়। একটা যে উপলব্ধির দরবার, ধর্মটা একটা উপলব্ধির দরবার, সেই উপলব্ধির দরবার থেকে আমাদেরকে বুদ্ধি দরবারে তুলে আনে। আমাদের এখানে বুদ্ধির দরবারে তুলে আনার কাজটা আপনার করতেছে, যাদেরকে আপনারা বাউল করেন। কিন্তু বাউল নাম সবাই বাদ দিচ্ছে, বিভিন্ন রকম তরিকা তাদের ভান্ডার শরীফ একরকম করবে, খ্রিস্টের একরকম করবে, ফকির লালন শাহ ভিন্নভাবে করবে। কেমন আছে? যেমন আল্লাহ কে বলছে তোমার অপার লিলে তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ। এখন এই যে একটা বাক্যের মধ্যে কথাটা বললো যে আল্লাহর নামটা তো মানুষই ডাকে, এবং মানুষের মধ্যে তিনি বিরাজ করেন। তো বলতেছে খুব ইন্টারেস্টিং ফিলোসফিক্যাল কোশ্চেন, যে মানুষ আল্লাহ ডাকে, এ আল্লাহ ডাকে, ডাকে কে, কে কাকে ডাকে না, এই যে প্রশ্ন, হ্যাঁ এই এটা কিন্তু অলরেডি ধর্মতত্ত্বের প্রশ্নটা কিন্তু আবার দর্শনের প্রশ্ন হয়ে গেল। আমি বলুন। কিন্তু ফরদ ভাই, মানে ধর্মতত্ত্বের যে কোশ্চেনটা আপনি তুললেন, বা যে কোশ্চেনটা আমাদের পালাকাররা তুলতেছেন, সেটা ঠিক আছে, কিন্তু ধর্মতত্ত্ব যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তারা, তাদের যারা ক্লেরিক বা তাদের যারা গুরু আছেন, তারা বাদ দিয়ে তারা তাদের ভাষায় অশিক্ষিত পালাকারদের কাছ থেকে তারা কেন এটা শুনবেন? মানে ব্যাপারটাই তো তখন, ব্যাপারটা তো আজকে শুধু আবুল সরকারের গান থেকে না, মানে আমি 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 আপনার উত্তরে দিচ্ছি। এই যে আপনি অশিক্ষিত শব্দের ব্যবহার না, আমি অশিক্ষিত কোট আনকোটের মধ্যে, কোট আনকোটের মধ্যে তারা বলতেছেন, সেটা আমি বলতেছি। আচ্ছা, এখন তারা যে অশিক্ষিত না, এটা কি আপনি কি করে বলবেন? তারা তো অশিক্ষিত বলে আমি মনে করি। আমি তো অশিক্ষিত যদি আমি তারা কোট আনকোট, তাহলে তাদের শিক্ষা ইসলামের মধ্যে কি শিক্ষা কথা সে আমাকে দিচ্ছে। যেমন ছোট্ট একটা কথা বলি, ছোট্ট উদাহরণ দিই আপনাকে। তারা কথা কথা দলিল বলে। কোরআন তো দলিল না, কোরআন তো ওহী। দলিল কিসের? আল্লাহ তো কোনো দলিল পাঠায় না। আল্লাহ তো কোনো প্রিন্টিং প্রেস নাই যে ছাপায় ছাপায় কোন শরীফ পাঠাচ্ছে না, এটা সাক্ষী অর্থে, সাক্ষী অর্থে, সাক্ষী অর্থে। কোন অর্থে? ছাপাখানার বই, এটা সাক্ষী কি? এটা তো ওই আকার মুহাম্মদের কাছে, এটা আপনার কাছে আসে না, আমার কাছে আসে না। গাইডলাইন টু আস। না না, ওই আমি বলছি বই, দলিল আর ওহির মধ্যে পার্থক্য আছে। আপনি দলিল বলতেছেন, আর ওহির যে তাৎপর্য, ওহির তাৎপর্য তো একমাত্র সত্যিকার অর্থে যিনি মেসেঞ্জার ছিলেন একমাত্র তিনিই বুঝবেন। নাম্বার 1। নাম্বার 2, ইসলামে সত্যের কোনো দাবিদার হতে পারে না। কারণটা হচ্ছে সত্য বলতে আল্লাহকে বোঝান, এবং আল্লাহ একমাত্র সত্য। আমরা মৃত্যুর দ্বারা সীমিত, মানুষের জীবন মৃত্যুর দ্বারা সীমিত বলে ইসলাম একসেপ্টই করে না যে আপনি সত্যের দাবিদার হবেন। এই জন্য যখন আমরা ফতোয়া কথা, মুফতি যখন ফতোয়া দেয়, মুফতির ফতোয়াকে তাকে এটাকে বাস্তবায়নের অধিকার মুফতিকে দেওয়া হয়, এটা দেওয়া হয় রাষ্ট্রকে দেওয়া হয়। এবং 10 জন মুফতির মধ্যে তাদের বিভিন্ন রকম তর্ক বিতর্ক থাকে না। আপনি কথা বলছেন, প্রশাসন, রাষ্ট্র এবং বিচার ব্যবস্থা আর তথাকথিত ফতোয়া, আপনি একটা মত দিতেই পারেন, ফতোয়া মানে মত দেওয়া। কিন্তু যারা ফতোয়া দিয়ে আবার যখন এটাকে মৃত্যুদণ্ড বাস্তবায়নের কথা, এটা তো আইন বিরোধী কথা, এটা তো ইসলাম বিরোধী কথা।
কিন্তু কিন্তু ফরহাদ ভাই, আপনি যেভাবে বলতেছেন যে ওহি বোঝার কথা শুধু মেসেঞ্জারের, আমরা হচ্ছে সত্য নয়, আমরা মৃত্যু দেওয়ার সীমিত, আপনি যদি এই ব্যাখ্যার ধারায় আহ, এরকম ব্যাখ্যা তো আপনার মতো করে না হোক আরেক রকম করে আরো 10 জনও দিতে পারে, তার ফলে কি আপনি আসলে আমি উত্তর দিচ্ছি, আমি বুঝে গেছি আপনি আপনি অনেক বিভাজন তৈরি করতেছেন না? দিচ্ছি। না না না, আপনি ভুল ধারণা, এটা জি। একবার সম্পূর্ণ ভুল ধারণা। বলছি কেন বিভাজন করে, কারণ আল্লাহ তো আপনাকে শুধু ওহি পাঠায়নি, আপনাকে তো বিবেক দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, জ্ঞান দিয়েছে, যেটা চর্চা করতে হবে আপনার। তার মানে আপনি বলতেছেন যে আমার যে জ্ঞানটা আল্লাহর কাছে আমি পেয়েছি, তিনি আমাকে দিয়েছেন, দান করেছেন, তিনি আমাকে ওহি দেন নাই, কিন্তু তিনি আমাকে বিবেক দিয়েছেন যাতে আমি কি করতে পারি, আমি এই যে ওহিটা পড়তে পারি, কোরআনটা আমি পড়তে পারি। এই জন্য কোরআন নিজেকে কোনো বিধান বলে না। বলছে হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য কি, এটা পরামর্শের বই। দেখুন এই যে পরামর্শের বই, যারা এটাকে পরামর্শের বই না বলে এটাকে একটা বিশ্বাস, একটা এমন একটা ব্যাপার যাকে আপনি সে পড়তে হবে না, আক্ষরিক ভাবে পড়বে, এরা তো ইসলাম থেকে বহু আগে খারিজ হয়ে গেছে। ফলে এদেরকে তো, এরা তো রসুল উম্মত হিসেবে নিজেকে দাবি করতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন, আপনি বাউলদেরকে মূর্খ বলছেন, তো এদের তো চরম মূর্খ তো কেউ না, না, ভয়ঙ্কর রকম। ফরহাদ ভাই, আমি আবার আপনার কাছে আসি, শুধু প্রশ্নটা আমি করে রাখি, আপনি আমাকে যখন বিবেকের কথা বলতেছেন, এখন জনাব ফরহাদ মজারের বিবেক, ডক্টর মোহাম্মদ আজমের বিবেক আর খালেদ মহিউদ্দিনের বিবেক বা আরেকজন মানুষের বিবেক তো সমান হবে না। আমরা আমাদের যার যার বিবেক দিয়ে, যার যার বিবেক দিয়ে বুঝে। খুব দ্রুত, খুব দ্রুত দ্রুত উত্তর দিচ্ছি। কারণটা তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে মানুষ যখন মানুষ আকারে সে যখন জন্মগ্রহণ করছে, তাদের মধ্যে বুদ্ধির পার্থক্য ছিল। এখন আমি অন্য প্রশ্ন করছি যে সামাজিক শিক্ষা, সামাজিক সচেতনতা, আপব্রিঙ্গিং, বিভিন্ন সমাজ এবং রাষ্ট্রের যে বাস্তবতা, তার মধ্যে স্বভাবতই মানুষের সঙ্গে মানুষের পার্থক্য ঘটে। কিন্তু মানুষের বিবেকের বিকাশের ঘটনাটা যে আপনি ঘটাবেন, এটাকেই বলা হয় রুহানিয়াতের চর্চা। এটা আপনার যে আমি যে লোকটা আপনি আমার মনে হয় আমি আকারে নিজে, সরি, জি আমার মনে হয় যে আমি আপনাকে বুঝতে পেরেছি ফরহাদ ভাই। আমি আবার আপনার কাছে আসবো, আপনি রুহানিয়াতের চর্চার কথা বলতেছেন, বলেন, এটা আপনি যুক্তি দিয়েও এটা আসলে বুঝতে চেষ্টা করেন, কিন্তু আমরা আরেকটু বোঝার জন্য আপনার কাছে আসবো। তবে আগে একটু ডক্টর মোহাম্মদ আজমের কাছে আসি। ডক্টর মোহাম্মদ আজম, আমার যে প্রশ্নটা সেটা আমি ফরহাদ ভাইকে যেটা করছি সেটা ব্যাপারেই আপনার একটু মতামত জানতে চাই। আপনার কাছে কি মনে হয়, ফরহাদ ভাই কি এই যে পার্থক্য, বিবেককে আলাদা করতে গিয়ে অনেক বিভেদ সৃষ্টি করতেছেন না? মানে এখন ফরহাদ ভাইকেও আসলে বলতে হইতেছে যে তিনি ইসলামী ফেসিবাদেরও আলামত দেখতে পাচ্ছেন, কিন্তু ঘটনা হইতেছে যে আমরা আসলে, আমি তো আলামত খালেদ, আমি তো কারেক্ট করে যাব। জি, আমি কিন্তু বহুদিন আগে থেকে বলতেছি, আমি তো ফ্যাসিবাদ বলেন, আপনাকে জাতিবাদ কথা বলতে হবে। আচ্ছা, এটা হলো এক ধরনের জাতিবাদের একটা ধরন, হিস্টোরিক। ফলে আগে এটা ছিল সেকুলার জাতিবাদটা, ফ্যাসিবাদের রূপ দেখেছি বাঙালি জাতিবাদটা। ওকে, এখন ওই সেই জাতিবাদী টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, তথাকথিত ইসলাম জাতিবাদের না। এটার সঙ্গে ইসলাম কোনো সম্পর্ক নেই। ওকে, আমি এই কথাটা আমিও সেই কথাটা সরাসরি আপনার কাছে শুনি নাই। আমি বিডি নিউজটা পড়তেছিলাম, যেখানের মধ্যে ওরা এইটার শিরোনাম করছে অনেকটা এরকম, হিন্দুত্ববাদ আর ইসলামী ফেসিবাদ মুদ্রার এপিটোপিট। আপনাকে কোলন দিয়ে আপনার নাম বলছে, আবার বলছেন যে ফরহাদ মজার বলছেন কোট আনকোট ধর্মীয় ফেসিবাদীরা গণ অভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে চাইছে। আমরা আসছি আপনার কাছে ফরহাদ ভাই, আমরা একটু ডক্টর আজমকে একটু শুনি। ডক্টর আজম, আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে একটা মানে মানে একটা পার্মানেন্ট ডিভিশনের মধ্যে দিয়ে যাচ্ছি কিনা, বা যাওয়াটাই আমাদের নিয়তি কিনা? পার্মানেন্ট কথাটার পরে শব্দটা শুনতে পাইনি। ও, একটা 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 স্থায়ী বিভেদকরণের মধ্যে দিয়ে, বিচ্ছিন্নকরণের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কিনা আসলে, যে এখন ফরহাদ ভাইয়ের মতো করে তো জি, আপাত দৃষ্টিতে বা এখন অন্তত মনে হচ্ছে যে আসলে আমরা যে বিভেদের মধ্যে ছিলাম, সেটা মনে হচ্ছিল যে জুলাই অভ্যুত্থানের পরে নানান কারণে আমরাও খুবই আশাবাদী ছিলাম যে এই খুবই বিভক্ত, একদম পরস্পর বিরোধী অবস্থানে আছে এরকম একটা সামাজিক রাজনৈতিক পরিসর বা সাংস্কৃতিক পরিসর, সেটার খানিকটা উন্নতি হবে। কিন্তু এখন আমাদের লক্ষণ থেকে মনে হচ্ছে যে সেটার আশানুরূপ কোনো উন্নতি হয়নি। ফলে আপনি এটাকে খানিকটা স্থায়ী
পার্মানেন্ট দিকে যাচ্ছে কিনা সে ধরনের একটা দুশ্চিন্তার মধ্যে নিতেই পারে। ব্যাপারটা হলো এই যে আমার ধারণা যে যেটা আমি ব্যাখ্যা করে থাকি যে এইটিজের বিশেষ পলিটিক্যাল অবস্থার মধ্যে যে সাংস্কৃতিক বিভাজনের ব্যাপারগুলো ধীরে ধীরে বিকশিত হয়ে গত 15-20 বছরে এটা খুবই বড় আকার ধারণ করেছে, সেই ব্যাপারটার একটা বিরোধী কর্মকাণ্ড, বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক এবং অপরাপর কর্মকাণ্ড কিন্তু খুব জোরালোভাবে চলছিল। সেটার ফলে আমরা হয়তো আশা করেছিলাম যে এটা খানিকটা শমিত হবে, কমে আসবে। সোসাইটিতে বিরোধ তো থাকবেই, সেটা শ্রেণী বিভক্তির কারণে হোক, আঞ্চলিক কিংবা সাংস্কৃতিক কিংবা বিশ্বাসগত ধর্মীয় নানান ধরনের বিরোধ সমাজে থাকবেই, কিন্তু সেটাকে সহনীয় মাত্রায় রাখার যে আকাঙ্ক্ষা আমরা আসলে 1-1.5 বছর আগে জোরালোভাবে দেখছিলাম, কিংবা তারও আগে 10-20 বছর ধরে কাজ করছিলাম, সেটা মনে হচ্ছে ঠিক অতটা ফলপ্রসূ হয়নি। আমার এই ব্যাপারে ডক্টর আজব, সরি, আপনি লাইনটা শেষ করেন তাহলে আমি বলি। না, মানে আমার এই ব্যাপারে প্রধান চিন্তাটা হলো এই যে বহুদিন ধরে, ধরা যাক আমার হিসাবে প্রায় 4 দশক, এই একদম বৈপরীত্যপূর্ণ একটা রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক রাজনৈতিক কিংবা মতাদর্শিক রাজনৈতিক একটা অবস্থানে থাকার কারণে বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষ এমনভাবে কন্ডিশন বা ধাতস্থ হয়েছে যে একেবারে এরকম বৈপরীত্য স্থাপন না করে চিন্তা করার সংস্কৃতির মধ্যে সে আসলে আর ঢুকতে পারছে না, তার ওটা সংস্কৃতিটা মজ্জাগত হয়ে গেছে। আচ্ছা, ফলে এটা বোধহয় আমরা খুব দ্রুত বেরোতে পারছি। আমি একটু প্রস্তাবটা একটু সরাসরি আসি। প্রফেসর আজব, আবুল সরকার যে এইভাবে পালাগান গান, সেটা তো উনি 2025 সালের অক্টোবর-নভেম্বরে এসে প্রথম গাইলেন না। ঘটনা হচ্ছে যে সেটা অনেক আগে থেকে এরকম যুক্তি এবং তর্ক উপস্থাপন, তারপরে যুক্তি খণ্ডন, এইভাবে এটা চলে আসতেছে। মানে কতদিন থেকে, আমি ঐতিহাসিক গবেষক নই, আমি জানি না, কিন্তু অনেক দিন ধরেই চলতেছে। এবং এইটা কিন্তু আসলে আমরা যেগুলিকে ইসলামী সাহিত্য বলি, আরবি, ফার্সি, একদম কোর যে সাহিত্যকর্ম নিয়ে বড় বড় মানুষরা কথা বলে গেছেন, তাদের মধ্যেও এটার অনুপস্থিতি নাই। শিকোয়া জবাব, এই শিকোয়ার কথা আমি নাই বললাম, মোহাম্মদ ইকবালের এরকম বহু আছে আর কি। মানে এটা আপনি পার্সি গ্র্যান্ড মাস্টারের মধ্যেও আপনি পাবেন। তো মানে গ্র্যান্ড মাস্টার 5 জন যে আছে, রুমি, ওমর খৈয়াম, সাদিক, হাফিজ, ফেরদৌসি, সবার মধ্যেই কম বেশি পাবেন। আমার প্রশ্ন হচ্ছে এইটার একটা অংশ দেখা যে পুরা সরকার এই মুহূর্তে তাকে তুলে নিয়ে এসে কারাগারে রাখতে হবে তার নিরাপত্তার জন্য, এবং কি বলেছেন দেখেছেন আপনি, এই কথা বলবেন, এইটা দিয়ে কি কখনো মনে হয় যে আমাদের মধ্যে এইটার কোনো আকাঙ্ক্ষা কখনো ছিল? যে আকাঙ্ক্ষার কথা আপনি বলতেছেন যে মানে মানে এই জুলাই বিপ্লবের আগে পরে আমাদের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যেখানে আমরা সবাই একসঙ্গে থাকতে পারি। আচ্ছা, খালেদ, আমি এখানে একটা প্রশ্ন আপনাকে করবো। আমরা অনুদিত যাচ্ছি। প্রথমত এই দ্বন্দ্বটাকে আপনি ভয় পাচ্ছেন কেন? এইটা আমি ভয় পাচ্ছি না। আমি একটু মোহাম্মদ আজমকে একটু শুনতে চাইছি। আমি মনে করি এটা হলো, আমি এটাকে বলি দুধের স্বরের মতো। আচ্ছা, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সমাজের যে সকল কন্ট্রাডিকশন গুলো ছিল, এই কন্ট্রাডিকশনটা সামনে এসছে, এবং এই কন্ট্রাডিকশনটা আমরা সামনে আনতে পারছি এবং কথা বলতে পারছি, এটা খুবই ইতিবাচক ব্যাপার। কারণ আপনি যখনই সাধারণ আমাদের দেশের মানুষগুলো আসলে সত্যিকার অর্থে ধর্মের শিক্ষা তোদেরকে আমরা দেই না। আমরা তথাকথিত ওয়েস্টার্ন এডুকেশনের নামে যেটা ফরদ ভাই, আপনার দুধেশ্বর যে জানের উপর দিয়ে যাচ্ছে ফরদ ভাই, না, কার জানের উপর দিয়ে যায়? কার জানে? পৃথিবীর জানের উপর দিয়ে গেছে না। হিস্ট্রিকে হযরত ঈসাকে কি আপনার ইয়েতে ক্রুশকাঠে না ঝুলে কি ইতিহাস আগাইছে? আপনি ধরুন সার্বিক যুদ্ধ না করে কি আপনি মানুষ শহীদ নামে কেমন আগাইছে? আপনি ভয় পাচ্ছেন কি? আপনি কথা হচ্ছেন যেটাকে বলছি, যেটাকে মোকাবেলা করতে হবে, এটাকে আপনাকে হত্যা করা লিগেল, এই ফতোয়া দিলে তো আমি ভয় পাই ফরাদ ভাই। আমি তো বদযোগ্য প্রথম থেকে, বুদ্ধিজীবী মাত্রই, সত্যিকারের অর্থে জ্ঞানী ব্যক্তি মাত্রই বদযোগ্য। কারণ জ্ঞানীরা ইতিহাসের সামনে থাকে এবং তারা সবসময় হিস্ট্রিতে তারা সামনে থাকে, যে প্রথম তীরটা তারা নিজেদের বুকে নেয়, প্রথম তলোয়ারের। আমি খুবই গর্বিত, আপনার মতো আমি ভীত না। আমি মনে করি প্রথমত যেটা মিথ্যা, যারা ইসলামের কেউ না, তারা একটা ছোট্ট একটা কথা ধরে আবুল সরকারের পুরো এই বাউলটা সারাক্ষণে আল্লাহ রসুলের প্রশংসা করে,
তারা কেউই সেকুলার না, তথাকথিত সেকুলার তো সেকুলার না। তারা সবসময় এই দেশে সুফিরা আমাদের ইসলাম প্রচার করেছে। এইসব হুজুররা যারা এখন রাস্তা নামছে, এরা ইসলাম প্রচার করে নাই, সুফিদের ইসলামে তারা ক্ষতি করছে। সুফিদের সুফিদের ইসলামের ক্ষতি করছে। সুফিদের ইসলাম তো আসল ইসলাম না, এটা যখন বলা হয় যে না, আপনারা সেটা- সুফিরা তো এটা- এই এটা এই সিদ্ধান্ত ইসলামের নেওয়ার মধ্যে তো অধিকার- এই ইসলামের না, মধ্যে তো না, না, না। এই ইসলামের মধ্যে তো আরে বাবা, ফিতনা, এটা- এই ইসলামের মধ্যে তো নাকি- ফিতনা। সে- আমি আসি আরে বলতে আপনার কাছে, আমরা আমরা একটু 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 আপনাকে আমি ছাড়বো না। ফেতনার তর্কটাতে আমাদের মানে ইয়ের মধ্যে আপনার কোরআন শরীফে তো আছে কি, ফেরেশতারা ফেতনার কথা বলে নাই যে মানুষ তুমি পাঠাচ্ছ কেন মানুষ দুনিয়ায়, মানুষ সে ফেতনা সাথে করবে। তো মানুষদের তো এটা বলেছে তো। তো ফলে আপনি ফেতনাকে নিয়ে ভয় পাচ্ছেন কেন? ফেতনার ফেসাদ যারা করে এরা কারা করে? এরা তো শয়তান করে। ফেতনা ফেসাদ শয়তান করে। ফলে আমি ফেতনা ফেসাদ তো আমি করছি না। আমি যুক্তির কথা বলছি, বিবেকের কথা বলছি, জ্ঞানের কথা বলছি, মানুষকে ভালোবাসার আচ্ছা, কথা বলছি, প্রেমের কথা। আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি যে প্রেমের কথা বলতেছেন, মানুষের ভালোবাসার কথা বলতেছেন, সেইটা কি আপনি ইসলামী রীতি মাইনা বলতেছেন? এই ইসলাম কি আর কোথাও আছে? এটা Of course. দর্শকরা প্রশ্ন করতেছেন, এই ইসলাম কি আর কোথাও হ্যাঁ, আছে? আছে। না, এটা 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 আমার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন শরীফের ছত্রে ছত্রে আছে। প্রথম থেকে লেখা আছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, দয়ার দয়া। এটা একটা দয়ার ধর্ম। যারা, এবং আপনি কি বলেন, এই যারা এই যে আমি ঘোষণা দিচ্ছে তারা হত্যা করবে, হত্যার অধিকার চাইছে, এটা ইসলামের কোথায় আছে বলুন? ওকে আমি তারা সমস্ত রাষ্ট্রায়নের বাইরে, আমাকে বুঝা পারে না। ওকে এরা কি মুসলিম? এরা মুসলিম হতে পারে? এরা মুসলিম দাবিদার? মানে কারা আসল মুসলমান, কারা আসল মুসলমান নয়, সেই দাবিতে আমরা আসছি। আমরা একটু প্রফেসর আজমকে একটু শুনি যে প্রফেসর আজম, আপনার কাছে কি মনে হয় যে কেন পুরো সরকার এত ভয় পাইলো? ফরাদ ভাই অবশ্য উল্টা আমাকে বলতেছেন যে আমি কেন ভয় পাইলাম। আমার কাছে আমার জায়গাটা আমি শুধু একটু বলে রাখি প্রফেসর আজম, আমি ভয় পাইতেছি হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিতে চাই, সেটা যেমন ইসলামের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে চাইবো না, সেটা অন্য লোকের অনুভূতিরও আমরা রক্ষা করতে হবে। সেইটা কথায় কথায় হিন্দু বা যারা অল্প অন্য ধর্মের আছে তাদের অনুভূতিও রক্ষা করতে হবে, সবার অনুভূতি রক্ষা করতে হবে। মোহাম্মদ আজম, আপনার কাছে একটু শুনি। হ্যাঁ, আমার কাছে যে ব্যাপারটা আসলে ব্যাখ্যাটা অত কঠিন না। এটার একটা লম্বা কালচারাল, পলিটিক্যাল এবং ইডিওলজিক্যাল হিস্ট্রি আছে, যে হিস্ট্রির মধ্যে আমাদের মেইন স্ট্রিম ইন্টেলিজেন্সিয়া এবং যে রাষ্ট্রীয় কাঠামো, এই কাঠামোটার সঙ্গে বিপুল পরিমাণ মানুষের যে সম্পর্ক সেটা যুক্ত হওয়ার কারণে আমাদের বিপুল পরিমাণ মানুষ আসলে মেইন স্ট্রিম ইন্টেলিজেন্সিয়া এবং রাষ্ট্রীয় কাঠামো এগুলোকে অপর জ্ঞান করে, বিরোধী জ্ঞান করে, এবং মনে করে না যে তাদের পক্ষে আসলে কথাটা বলবে। এই লম্বা ইতিহাসটা আছে। কেন আমি কথাটা বলছি সেটা একটু পরে বলছি। আর দ্বিতীয়টা হলো যে প্রশ্ন তোলার যে পদ্ধতি, মানে নিঃসন্দেহে আবুল সরকার যা বলেছেন সেই বিষয়ে আপত্তি যে কারো থাকতেই পারে, কিন্তু প্রশ্ন হলো আপত্তিটা আমি করব কিভাবে, এটার প্রশ্নটা কি, পদ্ধতিটা কি, সেটা আসলে একটা বুদ্ধিভিত্তিক চর্চার মধ্য দিয়ে গিয়ে কোন লেভেলে গিয়ে একটা দশের জন্য মেনে নেয়ার মতো সমাধানে পৌঁছাবে, এই প্রক্রিয়াটা আমাদের সমাজে আসলে বিকশিত হয় না। এবং এটা একটা আরেকটার সঙ্গে যুক্ত। আমি কথাটা এই জন্য বলছি যে যখন আমাদের ধরা যাক বুদ্ধিজীবী শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অংশ, কিংবা আমরা যাকে মেইন স্ট্রিম মানুষজন বলতে পারি, তারা আবুল সরকারের পক্ষে গেছে, তখন ঐতিহাসিক কারণে বিপুল পরিমাণ যারা মনে করে যে তারা মুসলমান পরিচয়কে প্রধান করবে, তারা ভেবেছে যে ঐতিহাসিক ভাবেই তো এরা আমাদের বিরোধী, এরা মুসলমান বিরোধী, ফলে এরা যখন আবুল সরকারের পক্ষপাত করছে সেটা ইসলামের বিরোধিতা আকারে করছে। এরকম একটা ঐতিহাসিক যে গড়ন, যেটা আমি একটু আগে পরস্পর শার্প বৈপরীত্য দিয়ে ব্যাখ্যা করেছি, এরকম একটা গড়ন যে আমাদের এখানে আছে, সেই ইতিহাসটা কিন্তু এই পুরো ব্যাপারটার সঙ্গে যুক্ত। একই সঙ্গে ওই যে প্রশ্ন তোলা এবং সমাজের বিভিন্ন স্তরে সেটা মীমাংসা করার যে পদ্ধতি, এটার অনুপস্থিতিও কিন্তু ব্যাপারটার জন্য দায়ী। অধ্যাপক আজব, যারা আবুল সরকারকে সাপোর্ট করতেছেন তাদের কথাটা আমরা একটু আলাদা করে রাখি, কিন্তু ঐতিহাসিক ভাবে যখন আপনি বললেন, তখন আমরা এই পালাগানগুলির একটা বৈশিষ্ট্য কিন্তু দেখি যে ধর্মকে ব্যাখ্যা করা। খালেদ, আপনি কিন্তু প্রশ্নকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। তর্কটা কখনো পালাগান নিয়ে ছিল না। তর্কটা হলো আবুল সরকারের একটা 4 ঘন্টার পালা থেকে ছোট্ট এক টুকরা 3 সেকেন্ডের জিনিসকে আলাদা করে নিয়ে এসে
আপনি একটা উস্কানিমূলক একটা ভূমিকা নিয়েছেন ওই জায়গায়। আমি কেউ কিন্তু আমি সেই জায়গার মধ্যে ফরদ ভাই, আমি সেই জায়গার মধ্যে আসতেছি। আচ্ছা। ঐতিহাসিকভাবে মানে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে আমাদের এই শিল্পীরা যেভাবে ধর্মকে ব্যাখ্যা করতেছেন, সেই ব্যাখ্যাটা কি আসলে মাদ্রাসা পড়ে যারা শিক্ষিত তাদের সাথে সাংঘর্ষিক হইতেছে কিনা ঐতিহাসিকভাবে যারা সাপোর্ট করছে? এই ব্যাখ্যাটা আমি আপনাকে আগে দিয়েছি। না, আমি এই একটু আমি একটু ব্যাখ্যাটা আজম হচ্ছে যে আমি একটু আজমকে বলছি। আমি একটু আজমকে প্রফেসর আজমকেও এটা শুনতে আচ্ছা, চাই হচ্ছে এই আচ্ছা, কারণে, করুন। প্রফেসর আজমকে এই কারণে শুনতে চাই কারণ হচ্ছে যে এটা তো আসলে একদিনের একটা টুকরা ঘটনার সাথে জড়িত না, এটার সাথে এটা হচ্ছে যে আমরা কিন্তু দেখছি যে এটার চ্যালেঞ্জটা কিন্তু রয়েছে উইদিন চ্যালেঞ্জটা আর কি। না, প্রফেসর আজম কি দেখবেন? খালেদ, আমরা একটু ডিপে যাই, মনে হয় জি। আপনি খুব হালকা জায়গার থেকে যাচ্ছেন। জি জি আমি আজমের উত্তরটা দেব। জি আমরা কিন্তু একটা গ্লোবালি একটা নিউ লিবারাল ইকোনমিক পলিসির মধ্যে রয়েছে। আপনি অন্য তর্কটা আগে এটা চিন্তা করতে হবে এক্স্যাক্টলি যে সিচুয়েশনটা কি। এখানে মানুষের দৈনন্দিন জীবনে ইহলৌকিক তার যে সকল আশা আকাঙ্ক্ষা আছে, কামনা আছে, এটা অর্জন করবা, এটাকে তৃপ্ত করবার কোনো সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক কোনো পরিসর নাই। গরিব মানুষকে আপনি কমপ্লিটলি মার্জিনালাইজ করে ফেলেছেন। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে এই মানুষগুলোকে অতি সহজে পরলোকের কথা বলা যায়, পরলোকের টিকিট বিক্রি করা যায়, জান্নাতের টিকিট বিক্রি করে। এটা ব্যবসা রে ভাই, এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। আর আমাদেরকে পরিষ্কার, আপনি যে তর্কটা নিয়ে আসতেছেন তর্কটা আসলে কিন্তু একদমই ভুল তর্ক। কেন? কারণ আপনি যদি রিয়েলি ইসলামের তর্ক করতে চান তাহলে আপনাকে তর্ক তুলতে হবে কোন মাযহাবের মধ্যে, আপনি স্পেশাল হানাফি মাযহাবের মধ্যে এই যে এই অবমাননার জন্য এই যে মৃত্যুদণ্ডের সাথে যে কথা দাবি করছে এসব হুজুরেরা, এটা কোথায় আছে? আপনি আমাদের মাঝাবেন, হানাই মাঝাবেন কিছু তারপর সেই মাঝাবগুলোর মধ্যে তর্ক বিতর্ক আছে। আপনি তর্ক বিতর্ককে ভয় পাচ্ছেন, বিরোধকে ভয় পাচ্ছেন কেন? সবসময় আপনার এই তর্ক বিতর্ক সমাজে থাকে, থাকবে। আমি আপনার আমি 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 আপনার আমি আপনার আমি আপনার এই যুক্তিটার সাথে একমত হলাম যে আমাদের আসলে এই ব্যাপারটা মীমাংসার দিকেই যাওয়া উচিত, তর্ক বিতর্ক অনেক কিছুর মধ্যে। তো আমরা একটু মোহাম্মদ আজমকে একটু শুনি যে এই তর্কটা মানে এটা তো আছে, আগে থেকেই আছে, এখানে একটা উই আর দে আসে নাকি, এখানে একটা পর আর অপর আছে কিনা? মানে আমরা দুইটাই কিন্তু গরিব মানুষের কথা বলতেছি, যেটার মধ্যে আসলে ঠিক আছে আমরা তার কাছে ধর্ম তুলে দিব না জ্যাজ সঙ্গীত তুলে দিব, কোনটা বেশি বিক্রি হইতেছে, কোন সময় কোনটা ভালো, ওইটা ঠিকই বলছেন এটা ফরদ ভাই। আপনার মন্তব্য একটু আমরা একটু শুনতে চাই প্রফেসর আজম। না, আমার মন্তব্যটা হলো যে বিতর্কটা তো ছিল, আমরা জানি ঐতিহাসিকভাবে ছিল। বাউল ইত্যাদি সম্পর্কিত আমরা ফতোয়া কিংবা ধ্বংস কামনা ইত্যাদি ধরা যাক কমপক্ষে 150 বছর আগে, কমপক্ষে 150 বছর আগে থেকে একদম রেকর্ডেড প্রচুর পরিমাণে ঘটনা ঘটেছে। এখনকার যে ব্যাপারটা আমি মনে করি যে এটার এই একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ডাইমেনশন আছে। এই পলিটিক্যাল ডাইমেনশনটা মানে আমি বলবো যে আগে অনেক বেশি ধর্মীয় ডাইমেনশন ছিল, এখনো ধর্মীয় ডাইমেনশন আছে, কিন্তু পলিটিক্যাল ডাইমেনশনটা অনেক বেশি আছে। সেই বেশিটা হলো এই যে যেহেতু আমাদের এখানে এখনকার যে চলমান রাজনীতি, এখনকার যে ক্ষমতা কাঠামো সংক্রান্ত একটা সিদ্ধান্ত গ্রহণমূলক সময়ের মধ্যে আমরা আছি, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ধর্মীয় ব্যাপারগুলো খুব সামনে চলে এসছে এবং ডিসাইসিভ একটা ভূমিকা পালন করতে যাচ্ছে। এই ধরনের পরিস্থিতিও কিন্তু এই এখনকার যে সর্বসাম্প্রতিক ঘটনা, আবুল সরকারকে কেন্দ্র করে যে ঘটনা, সেখানে একটা খুব বড় ভূমিকা পালন করে। এখন রাষ্ট্রের দিক থেকে কি ধরনের ভূমিকা পালন করা হবে, আমাদের বুদ্ধিজীবী সমাজের পক্ষ থেকে কি ভূমিকা পালন করা হবে, আমাদের যারা থিওলজি নিয়ে চর্চা করেন তাদের পক্ষ থেকে কি ভূমিকা পালন করা হবে, এই ভূমিকাগুলোর এক ধরনের বিবেকবান কিংবা সৃজনশীল তৎপরতার মধ্য দিয়ে আসলে আমরা এই ব্যাপারটাকে ওভারকাম করতে পারবো। আমি ফরহাদ ভাইয়ের এই কথার সঙ্গে খুবই একমত যে এটা কিন্তু একটা আমাদের জন্য বিরাট সুযোগও বটে। সেই সুযোগটা হলো যে ব্যাপারটা সামনে চলে এসছে এবং যে ব্যাপারটা বিপুল পরিমাণ মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আছে, ওই ব্যাপারটা সম্পর্কে আমাদের বিভিন্ন পক্ষ যদি সত্যি সত্যি অপেক্ষাকৃত ধৈর্যশীল, বিবেকবান এবং একটা বিষয়কে কিভাবে সামষ্টিকভাবে আমরা মোকাবেলা করব সেই কথা মাথায় রেখে যদি তর্ক বিতর্কে অগ্রসর হতে পারে, এবং তাহলে সেটা আমাদের সামগ্রিক সামাজিক ভাষাকেই আসলে অগ্রসর করে নিয়ে যাবে।
এই বিষয়ে আমি আসলে সম্পূর্ণ একমত। প্রফেসর আজম, আমি আমি চট করে আরেকটা জিনিস জানতে চাই যে আগামী সপ্তাহে বাংলা একাডেমিতে লালন নিয়ে আপনাদের একাডেমিক আয়োজন আছে, যেখানে ফরহাদ মজরও অন্যতম অতিথি, কিন্তু মানে তিনি বলবেন। বিজয়ের মাসে শিল্পকলা একাডেমিতে হচ্ছে যাত্রা উৎসব। আমরা দেখতে পাচ্ছি যে, বা আমরা কি দেখতে পাচ্ছি যে এই সরকার এমন একটা বার্তা দিতে চাইছে যে মাজার ভাঙা, মাজারে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়া, বাউল আখড়ায় বাউল উৎসব বন্ধ করা, গান গেয়ে রোজগার করা, দৃষ্টি প্রতিবন্ধীর গান বন্ধ করা, এসব যারা করছে তাদের দমন না করে সরকারিভাবে তাত্ত্বিকভাবে লালন চর্চা, যাত্রাপালা শহরের খুব সুন্দর একটা রুমে পরিচালিতভাবে হবে, এইটা কি এই সরকার চাইছে? মানে সরকার কি যত না মানুষের মনে গান থাকুক তার চেয়ে বেশি মিউজিয়াম, একাডেমি কেন্দ্রিক এই ব্যাপারগুলি চাইতেছে? যারা প্রফেসর আজম, দুটো ব্যাপার, একটা হলো যে এই দুটোর মধ্যে কোনো প্রকার সরল সমীকরণ করা সম্ভব বলে আমার মনে হয় না। এর কারণ হলো একটার বিপরীতে আরেকটা করা হচ্ছে এরকম কোনো লক্ষণ অন্তত আমি পরিষ্কারভাবে দেখতে পাই নাই। প্রশ্ন হলো যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, যে ঘটনাগুলোতে আমরা ধরা যাক লালন বিরোধী, ধরা যাক বাউল বিরোধী, ধরা যাক আম জনতার যে ধর্মবিশ্বাস, একটা বড় অংশের ধর্মবিশ্বাস বিরোধী নানান ধরনের তৎপরতা, এবং সেটা অনেক সময় খুবই ফিয়ার্স, খুবই ধ্বংসাত্মক তৎপরতা আমরা সমাজে দেখেছি। এবং নিঃসন্দেহে বলা যাবে যে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে, কিংবা সরকার যে নিতে চায় সেই ধরনের একটা শক্ত বার্তা দিতে খুব সফল হয় নাই, এটা একদম নিশ্চিত ভাবে বলা যায়। একই সঙ্গে আমরা যদি দেখি যে রাষ্ট্রীয়ভাবে বাউল উৎসব পালন করা এবং সেটা যদি লালন উৎসব পালন করা এবং সেটা যদি পুরো দেশে বিভিন্নভাবে হয়ে থাকে এবং সেটা যদি ছেউড়িয়ায় খুব ব্যাপকভাবে হয়ে থাকে বিপুল পরিমাণ গণজমায়েতের মধ্য দিয়ে, ফলে আমরা দেখতে পাবো বা বলতে পারবো যে এক ধরনের প্রান্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছানোর একটা উদ্যোগ আয়োজনও কিন্তু সরকার করেছে। একই সঙ্গে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে এই যে আম জনতা বা সাধারণ মানুষ অথবা ওই মতাবলম্বী মানুষ যে ধর্মচর্চা করছে কিংবা গান চর্চা করছে কিংবা তাদের নিজেদের মতো করে চর্চায় আছে, আর ধরা যাক শহরে আপনার ভাষায় খুবই নিরাপদ একটা দূরত্বে এসি রুমে ধরা যাক তাত্ত্বিক এবং প্রায়োগিক নানান ধরনের চর্চা হচ্ছে, এই দুটোর মধ্যেও আমি কোনো প্রকার বিরোধমূলকতা স্থাপন করতে আগ্রহী না, কারণ এটা একটা আরেকটাকে প্রবলভাবে পুষ্ট করে, প্রভাবিত করে। সংঘর্ষ হতো না, আমরা গত অনেকদিন দেখতে পাচ্ছি। সংঘর্ষ হতো নাই, কিন্তু মোহাম্মদ আজম, আপনার কাছে মনে হয় না যে এই সরকারের পালন নাই কিরকম? যে ধরেন লাশ উঠায় পুরাই দেওয়ার পালন নাই, এই সরকার হচ্ছে খণ্ডিত একটা টুকরা 4 লাইন দেখে ভয় পায় তাকে শুধু গ্রেপ্তার করা না, তাকে গ্রেপ্তার করাটা কত যুক্তিযুক্ত সেই ব্যাপারে তারা যুক্তি দেয়। আপনার কাছে মনে হয় না যে এটার মধ্যে পালনটা কম? মানে আমি বলবো যে আমি ব্যাপারটাকে ব্যাখ্যা করবো যে এটার মধ্যে সক্ষমতা কম। মানে ইচ্ছা আছে, একটা হলো প্রশাসনিক সক্ষমতা, একটা ইচ্ছা কি আছে? মানে ইচ্ছার প্রতিফলন কোথাও কোথাও দেখা গেছে, কিন্তু জোর কম বলবো আমি। কারণ 1 বছর 6 বছর ধরে তো আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। এর ফলে ইচ্ছার নাই এটা বলার মতো আমার কাছে শক্ত প্রমাণ নাই, কিন্তু সেই ইচ্ছা থাকলেও সেটা জোর খুব কম দেখতে পাচ্ছি। একটা হলো প্রশাসনিক উদ্যোগ, সেটা আমরা দেখতে পাচ্ছি যে কম। সেটা মানে নিপীড়িতকে রক্ষা করার জন্য যে কাঠামোগত উদ্যোগ আয়োজন প্রয়োজন ছিল, আমরা সেটার খুবই ঘাটতি দেখতে পেয়েছি। আর আরেকটা হলো যে আপনি যেটাকে ইচ্ছা বলছেন, যেটাকে তাত্ত্বিক প্রায়োগিক নানান ধরনের চর্চার কথা বলছেন, সেসব দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইচ্ছার জোর, ইচ্ছাটা আছে, কিন্তু সেটা বিপুল পরিমাণ মানুষকে রক্ষা করার দিকে যেতে পারছে না। তার মানে আমি বলবো যে এটা খুব কম জোর, আর ব্যর্থ ইচ্ছা অনেকটা, তাই না? মানে বা কমজোরি ইচ্ছা, এটা ভালো বলছেন। জি, ইচ্ছার ব্যর্থতাও আছে। ফরহাদ ভাই, আমি শুধু বলাটা বলে রাখি, তারপর আপনি বলেন। আপনি বলতেছেন যে আমাদের আসলে তর্ক করতে হবে, এই তর্ককে ভয় না পাইতে। আমি আপনার কথায় খুবই ইন্সপায়ার্ড হইলাম, কিন্তু ফরহাদ ভাই, আমাদের দর্শকরা বলতেছেন আজকে আপনি যে তর্ক করতেছেন বা আপনি বা মোহাম্মদ আজম যে বিষয় নিয়ে কথা বলতেছেন, সেই বিষয়ে আরেকটা পক্ষ হইতে পারতো হচ্ছে যারা সেই যারা আপনাকে ভুল পথে আসেন বা ওই পালাগানের ওরা ভুল পথে আছেন, তাদেরকে যারা ভুল পথে চিহ্নিত করতেছেন তারা এরকম কি কোনোদিন হইতে পারে যে আপনি তাদের সাথে বা আপনারা তাদের সাথে সরাসরি কোনো ডায়লগে বসলেন? আমার খুব
মানে 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 ভালো লাগবে যদি আমি এটা ফেসিলিটেট করতে পারি। আপনি কি তাদের সাথে ডায়ালগ করতে চান, কোনো একটা জায়গায় এরকম বসতে চান? এটা অনেকে প্রশ্ন করতেছেন, এইবার আপনি আপনার কথা বলেন। জি জি, অনেকে সরাসরি বলতেছেন যে, অনেকে সরাসরি বলতেছেন আপনার নাকি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সঙ্গেই আসলে এই তর্কটা করা উচিত ছিল, আমার মতো এরকম একটা অজানা লোকের সাথে না। না, আমি আপনাকে একটা কথা বলি, এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে একটা একটা যে মানুষ, যে একটা ঘোষিত একটা লোক যে খুনের জন্য ঘোষণা দিয়েছে, উনি তো আলেম না। আলেম শব্দটা কিন্তু আপনার যে কোরআন শরীফে একজন জ্ঞানী ব্যক্তিকে বলা হয়। উনি এটাকে বলছে সলিমুল্লাহ খানের সঙ্গে বিতর্ক করবে, ফরামদের সঙ্গে বিতর্ক করবে। তো ফরামদের সঙ্গে বিতর্ক করতে হলে তো তাকে হেগেল পড়ে আসতে হবে, কান পড়ে আসতে হবে। উনি তো ইসলামের একটা অত্যন্ত ক্ষুদ্র একটা জায়গা থেকে কথাবার্তা বলে, যেগুলোকে ইসলাম বলি বলে আমি মনে করি। তো আমি তার সঙ্গে কেন এই লোকটার সঙ্গে আমি আপনি তো তাকে নিয়ে এসে মাধ্যমে নিয়ে এসে তো আপনিও তো বর্তমান পরিস্থিতিতে আসলে অবদান রেখেছেন এই পরিস্থিতি তৈরি করার ক্ষেত্রে। কারণ আপনি যারা সত্যিকার অর্থে কোনো তর্কের মধ্যে মীমাংসা তারা চায় না, যারা ফতোয়া দেয় এবং তাদের পেছনকার যে সকল লোকগুলো তাদের অনুসারী, এদেরকে দিয়ে একটা সমাজে উৎপাদ সৃষ্টি করে, এদেরকে তো আপনি প্রমোট করেন। তো তাহলে আপনি তো দায়ী। হ্যাঁ, আমার দায় আছে। জি অবশ্যই আপনার দায় আছে। জি, এখন এদেরকে তো আপনি এদের সঙ্গে আমি কেন যাবো? আপনি তাদের সঙ্গে বসবো আমি, যারা সত্যিকার অর্থে ধর্ম সম্পর্কে জানেন, যারা সত্যিকার অর্থে ইসলাম সম্পর্কে জানেন। এরকম ইসলাম মানে তো আপনি কি করেন, এরকম কেউ কি আছে ফারাদ ভাই? এরকম কেউ কি আছে? নিশ্চয় আছে। জি, নিশ্চয় আছে, বাংলায় প্রচুর লোক, কারণ তাদের সঙ্গে সারাক্ষণ কথা বলছে। আপনারা যদি খেয়াল করেন, আমার অবস্থান কিন্তু অ্যান্টি ইসলামিক না, আমার অবস্থান এরাই কি ছিল, আমি সবসময় সেকুলারদের সমাধান। পাশ্চাত্য আমাদের ধর্ম সম্পর্কে যে ধারণা দিয়েছে, এই ধারণাটা তো ভুল। কারণ ইসলাম সম্পর্কে যে ধারণা পাশ্চাত্য থেকে পেয়েছি, এখান থেকে ইসলাম বিদ্বেষ তৈরি হয়। কিন্তু ইসলামের তো কিছু রেভলিউশনারি অত্যন্ত ইতিবাচক প্রস্তাব আছে। এটা একটা অত্যন্ত জ্ঞানগত ভাবে আপনার ফিলোসফির জায়গাটা বিরাট বিপ্লবী ব্যাপার। ইসলাম যখন বলে আল্লাহ গায়েব, তাকে আপনি কোনো কি, আপনি কোনো তাকে কোনো এই তার আছে কথাটা তার ক্ষেত্রে খাটে না। কারণ তিনি যেভাবে এই যে বিশ্ব থাকে এই সময়ের অধীনে, কালের অধীনে, কিংবা বিশ্বের দেশ বা একটা বিশ্বের জায়গায়, আপনি বলতে পারেন যে আল্লাহ ওই জায়গায় ওই সময় নিউ ইয়র্কে বসে আসছে, বলতে পারবেন না? তাহলে যিনি এরকম বলা যায় না, তার সঙ্গে আছে কথাটা যেমন খাতেন না, তবে নাই কথা থাকে। এই জন্য ইসলাম কি বলতেছে যে আপনি গায়েবে আত্মসমর্পণ করতে হবে। এটা হচ্ছে কোরআনের বাণী, আমি কোরআন থেকে করতে আপনাকে। তাহলে এই যে শব্দটা গায়েব, শব্দটা বোঝার মতো লোক লাগবে, তো তার সঙ্গে তো তর্ক চলে। আপনি তো মূর্খের সঙ্গে তর্ক করতে পারেন, আপনি যে মূর্খ অর্থ বোঝেন। বা ফকির লালন যখন বলছে নাফি ইসবাত যে জানেন, যে লাইলা কথার অর্থ বুঝেন, যে নাফি করে ইসবাত, তবে ইল্লাল্লাহ বলেন। এই যে দুয়ের পার্থক্য, যে নেগেশন, আমি শেষ করি প্লিজ। জি জি, যারা নেগেশন এবং অ্যাফার্মেশনের ভেদ করতে পারেন, নফি ইসবাত যে জানে না, মিছের তার পড়াশোনা। লালন কয় তারা কি করে, তারা ধর্মের নামে চটকদারি করে বেড়ায়। তা আমি এদের সঙ্গে বসে কি করি? এইটাই কারণে যে তারা লালনকে পছন্দ করে, ঠিক আছে না? আমি আরো শেষ করি, আরেকটা ছোট্ট শেষ করি। যে ফকির লালন বলতেছে যে মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রসুলুল্লাহ। আপনি যখন সেই লালনের বিরোধিতা করেন, তার মানে আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে নিষেধ করতেন। তো এরা কি মুসলমান? আমাকে বলেন না, এরা মুসলিম পর্যায়ে পড়ে? এদের সঙ্গে আমি কি তর্ক করি? ফরাদ ভাই, আমি কিন্তু আপনার কথার সাথে আমি দ্বিমত করতে পারছি না, কারণ আপনি আমাকে বলছেন যে আপনিও তো এনায়েতুল্লাহ আব্বাসীকে আনছেন, তারপর হচ্ছে এইসব মানুষ তাদের বক্তব্য দেওয়ার সুযোগ, তারা খুনের কথা বলছেন, সেটার একটা মাধ্যম দেওয়া হয়েছে। এর জন্য যদি দায় থাকে, আমি দায় খুব স্বীকার করতেছি। কিন্তু ফরাদ ভাই, আপনি আমাদের সকলের শিক্ষক হিসাবে আমাদের প্রশ্ন যে আপনি যদি তাদের সাথে না বসেন, তাদের যুক্তি যদি না শোনেন, অবশ্যই বলবো, অবশ্যই শুনবো, কিন্তু আপনি এনায়েতুল্লাহ আব্বাসীর কথা কেন? আচ্ছা, অবশ্যই শুনবো। এনায়েতুল্লাহ আব্বাসী তো লোক না, এটা দর্শকরা, যেহেতু এনায়েতুল্লাহ আব্বাসী আপনাকে বলছেন যে আপনি যে ধরনের অন্যায় করছেন আপনাকে মেরে ফেলা যায়, আমি তার কথা বলতে চাইতেছিলাম না। আপনি বলছেন যে মেরে ফেলার জন্য আপনি রেডি আছেন, মরে যাওয়ার জন্য আপনি রেডি আছেন। আপনি কিন্তু বারবার সরে যাচ্ছেন ভবিষ্যতে। জি, আপনি এনায়েতুল্লাহ আব্বাসীকে তো আমি উত্তর দিয়ে ফেলেছি, আমার তার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম, আপনি বাদ দিলাম। না, বাদ দিবেন না, আসুন। আমি তো বলেছি এনায়েতুল্লাহ আব্বাসী, আবারও বলতে
এনায়তুল্লাহ আব্বাসী কোথায় দাঁড়ালে তিনি আমাকে হত্যা করবেন, আমি সেখানে দাঁড়িয়ে থাকি। কারণ আপনি তো মূর্খের সঙ্গে তর্ক করতে পারবেন। আপনি কি বলতে চান? না কিন্তু আপনি শিখাবেন না, আপনি শিখাবেন না, আপনি তো আমাকে শিখাইতেছেন, আপনি তাকে। আরে ভাই, আপনি আমিও তো- একটা পাগলা কুকুরকে কি শিখাবেন রে ভাই? আপনি তো এটা, আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন। আমি তার সঙ্গে কি, আপনি যে এই যে আপনি বললেন যে বসতে হবে, অবশ্যই বলবো। আপনি কি মনে করেন আমরা যে কথা বলছি এটার সঙ্গে আমি কোনো জ্ঞানী ব্যক্তিদের আন্তর্জাতিকভাবে বসি নাই? বসছেন, আমি তো অবশ্যই বসছি, বসছেন। অনেক বড় বড় আলেম ব্যক্তিদের সঙ্গে বসছি। বসছেন। তারা কি আমার কথা শুনতেছে না? বসছেন। এবং তারা কি দেখতেছে না যে আমি যে কৌশলটা অবলম্বন করছি এই সকল মূর্খদের বিরুদ্ধে, এই সকল খুনিদের বিরুদ্ধে, তারা কি শুনতেছে না? এবং আমি তো বারবারই তো বলেছি যে হযরত ঈসার আমলে তো তাকে তো পুরস্কারে ঝুলতে হয়েছে। আপনি এক একটা সমাজে এক একটা সময় আসে যখন জ্ঞানী ব্যক্তিদেরকে এটা করতে হয়, কোনো পথ নেই তো, আপনি তো এগুলো বসে তো সমাধান দিতে পারেন। ফলে সেই ক্ষেত্রে আপনার প্রশ্নটা হচ্ছে এই দেশের সাধারণ যে মানুষগুলো, সাধারণ যে থাকে, ঈসা কি বলবে যে আল্লাহ দিকে ক্ষমা করে দাও, এরা জানে না এরা কি করে। তো ওদেরকে আমার এই কথাটাই বলতে হবে, আর তো কিছু বলেন। এখন আমি যে কথাগুলো বলছি সে কথাটা যদি আমি ভুল বলে আজকেও কালকেও, এটা তো নিশ্চয়ই বিচার করবে, ইতিহাস তো তার বিচার করবে। কারণ আমি তো এদের পক্ষে তো আমি দাঁড়িয়েছি, আমি দাঁড়িয়ে আমি ভুল করেছি মনে করি। কারণ তারা অনেক সেকুলার এখন আমাকে তামাশা করছে, এদের পক্ষে ফোরাম দাঁড়িয়েছে না, এদের পক্ষে আমি দাঁড়িয়েছি। আমি আগামী দিনে এদের পক্ষে আমি দাঁড়াবো। কারণ কথা হচ্ছে আমি তো মানুষকে তো অস্বীকার করতে পারি, মানুষকে নিয়ে আমার কাজ। সে যদি ভুল করে মানুষকে অস্বীকার করতে পারে, কিন্তু আপনি আমাকে বলতেছেন সেটা না। এমন একটা লোকের সঙ্গে বলতে যে লোকটা বিশুদ্ধ মূর্খ, আচ্ছা আমি, ওর সঙ্গে আমি কি কথা। আচ্ছা আমি 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 অন্যভাবে বলি যে ধরেন আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন, বা যে জায়গার থেকে যে 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 পাটাতন বা পটভূমি থেকে আপনি কথা বলতেছেন, এই একই জায়গা থেকে কি আমাদের ইমাম সাহেবেরা, আমি যদি বলি বাইতুল মুকাররমের যিনি খতিব আছেন, তিনিও কি একই জায়গায় আছেন? তার সাথে কি আপনার এই ব্যাপারে কথা হচ্ছে? মানে 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 ব্যাপারটা কি আলাদা হইতেছে কিনা? মানে কারণ আমার আমার মানে অনেকে অনেকে আচ্ছা, লিখতেছেন বলি। তো, আমি যারা যদি যারা চেষ্টা আমাদের করছি। সাথে আলোচনা অংশগ্রহণ করতেছেন আচ্ছা, তারা আজমকে বলতেছেন আমি যে বলি, আমি তো দিচ্ছি, বুঝে জি গেছি। জি আপনি আছেন আমাদের বন্ধু মোহাম্মদ আজমকে, কে একটা একটা আপনি ধরুন তিনি বাংলা সাহিত্যে তিনি এক্সপার্ট, তাহলে আপনি যে আমরা একটা লোকের সঙ্গে বসাবেন তিনি সেটাতে এক্সপার্ট নন। তারপরে আমার কিন্তু বিশেষজ্ঞতা, কিন্তু আপনি কয়েক রাকাত নামাজ পড়বেন, আপনি কি করলে আপনি জান্নাতে যাবেন, এটা না। আমার বিশেষজ্ঞতা হচ্ছে দর্শন। হুম আপনি ইগনোর করছেন কেন? দর্শন একটা দিশ, হুম ধর্মতত্ত্ব না। ফলে ধর্মতত্ত্বের লোকের সঙ্গে আমি কেন আপনি আমাকে তর্ক করতে পারি? ওকে এটা তো ভুল তো। ওকে আপনি প্রথম কথা হচ্ছে আপনি যদি জ্ঞানী এরকম কোনো ব্যক্তি পান যিনি রিয়েলি থিওলজি বুঝেন, ধর্মতত্ত্ব বুঝেন। কারণ ইসলাম তো ধর্মতত্ত্ব না। কারণ এই মানুষগুলো যে বড় ক্ষতি করছে আন্তর্জাতিক ভাবে, সেটা হলো এই, তারা ইসলামকে একটা একটা অত্যন্ত নিকৃষ্ট, সহিংস, সন্ত্রাসী ধর্ম আকারে এটাকে তারা প্রতিষ্ঠা করছে আন্তর্জাতিক ভাবে। হুম আমাদেরকে প্রতিষ্ঠা করতে হচ্ছে ইসলাম একটা এমনই একটা ধর্মতত্ত্ব সে প্রস্তাব করেছে যার মধ্যে নিহিত রয়েছে এমন দার্শনিক প্রস্তাবনা যা এই মুহূর্তে আমাদেরকে বিশ্ব জয় করবার উপাদান দেয়। ওকে বিশ্ব জয় করবার উপাদান দেয়। ফলে আপনি উস্কার দিয়েছেন, শেষ করি প্লিজ খালেদ, জি জি আপনি উস্কার দিয়েছেন বাংলাদেশে আবার একটা সন্ত্রাস বিরোধী, ওই যে ঠিক আছে না, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার হচ্ছে ওয়ারেন্ট টেরর, এরকম একটা কিছু আপনি চাপিয়ে দেওয়া। আপনি দেখতেছেন- আমি উস্কাইতেছি না, আমি উস্কাইতেছি না, আপনি উস্কাইতেছেন বলে মনে হইতেছে, এটা আমি জানি না। কিন্তু ঘটনা দিচ্ছে যে, না ঘটনা দিচ্ছে যে কিন্তু আপনি আপনি আমি বলেন আরেকটা প্লিজ, জি জি আপনি যদি এরা যেভাবে ইসলামকে হাজির করতে, এই যুক্তি দিয়েই তো মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায়, রাইট, এটা আমি মানি, এটা মানি মার্কিন যুক্তরাষ্ট্র ইসলামের যেই চেহারাটা দেখাইতে চায় সেই চেহারাটা অনেক সময় আমরা উনাদের মধ্যে দেখতে পাচ্ছি। কিন্তু এরা দেখিয়ে দিচ্ছে, এরা এরা দেখাচ্ছে। না ঘটনা এরা তো দেখে আসছে। কিন্তু 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 আমি, আচ্ছা ফরহাদ ভাই, আমি একটু প্রফেসর আজমের শরণাপন্ন হই যে ডক্টর আজম, আপনি আমাদেরকে একটু বলেন তো, ফরহাদ ভাই ইসলামের যে দার্শনিক জায়গাটা প্রতিষ্ঠিত করতে চাইতেছে বা প্রতিষ্ঠিত করছেও হয়তো, বা অনেকের মধ্যে অলরেডি এটা প্রতিষ্ঠিত আছেও, ওইটা কি আসলে মানে ওইটা কি আসলে সামনে আসতে পারবে, নাকি আমরা যেইটা পশ্চিম আমাদেরকে ইসলামের রূপ বইলা যে জিনিসটা দেখাইতে চায় সেইটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত? আপনার কাছে কি মনে হয় কোনটা আসলে শক্তিশালী, কোনটা? এটা
জি ব্যাপারটা ফরহাদ ভাইয়ের প্রস্তাবের মধ্যে তো একটা রেভুলেশনারি ব্যাপার আছে। রেভুলেশনারি ব্যাপার মানে হলো আমূল ভাবে ভিন্ন একটা ব্যাপার আছে। সেই ব্যাপারটা ফিলোসফিক্যালি বিশুদ্ধ তো আমি মনে করি উপস্থাপিত হওয়া উচিত। আমার কাছে একটা যেই ব্যাপারটা যদি পুরো জ্ঞান তাত্ত্বিক আলোচনা নয়, পার্টিকুলারলি ফরহাদ ভাইয়ের ক্ষেত্রে আমার কাছে যেই ব্যাপারটা একটু জটিল মনে হয়, সেই ব্যাপারটা হলো যে ফরহাদ ভাই তো খুবই পলিটিক্যাল পার্সন। মানে একই সঙ্গে পলিটিক্যাল বলতে বোঝাচ্ছি শুধু তাত্ত্বিক অর্থে না, কন্টেম্পোরারি যে পলিটিক্যাল নানান ধরনের পজিশন, ফরহাদ ভাই তো এগুলোতেও তার মতামত খুব ব্যাপকভাবে প্রকাশ করেন। ইসলাম বিষয়ে তার যে আইডিয়া, এটা তার ওই যে বৃহত্তর পলিটিক্যাল প্যারাডাইম, সেটার সঙ্গে খুব অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। কিন্তু এই দুটোর মধ্যে একটা বিরোধও আছে। বিরোধটা হলো যে আমি যখন একটা ফিলসফিক্যাল প্রপোজিশন দেই, তখন এটা মুখ্যত ফরহাদ ভাই খানিকটা বলেছেও বিভিন্নভাবে, আজকের বক্তৃতাও বলেছেন, আজকের কথাবার্তাও বলেছেন, যে এটা আসলে ফার অ্যাডভান্স একটা লেভেলে অবস্থান করে। ফলে তার মানে যেই পর্যালোচনা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, ব্যাখ্যা পদ্ধতি, সেটার একটা ভিন্ন পদ্ধতি আছে। সেটা বুদ্ধিভিত্তিক স্তরে, দার্শনিক স্তরে, একাডেমিক স্তরে, নানান স্তরে হয়। আবার যেটা পলিটিক্যাল এবং কন্টেম্পোরারি পাওয়ার স্ট্রাকচার কিংবা আগামী দিনগুলোতে কোন কোন পক্ষ কিভাবে ক্ষমতার অংশীদার হবে, বাইরে যাবে, এই ব্যাপারটা যখন আমরা কাজ করি তখন সেটা খুবই প্রেজেন্ট একটা ব্যাপার, একদম কন্টেম্পোরারি টাইম অ্যান্ড স্পেসের মধ্যে কাজ করে। ফলে এই দুটোর মধ্যে একটা খুবই কমপ্লেক্স রিলেশন আছে। আমি পার্টিকুলারলি এটা ফরহাদ ভাইয়ের তৎপরতা এবং কথাবার্তার ক্ষেত্রে বললাম। এই ব্যাপারটা না, যদি আচ্ছা বাদ ঠিক আছে, দিই- আপনি যখন এই কথাটা তুললেনই ডক্টর আজম, মে আস যে ফরহাদ ভাই যেহেতু প্রান্তিক মানুষদের বা যাদেরকে উনি বঞ্চিত বা 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 যারা মজলুম বলতেছেন, যাদের নিয়ে কাজ করেন, উনি কি ইসলাম ধর্মের দার্শনিক ব্যাখ্যাটা তার মতো করে এখানে হাজির করতেছেন, নাকি ইসলাম ধর্মের দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে উনাদেরকে এটা বুঝাইতেছেন? মানে কোনটা আগে কোনটা পরে, মানে আপনার কাছে কি মনে হয়? উনি কি আমার কাছে মনে হয় উনি যে কি ধর্মটাকে তার মতো করে ব্যবহার করতেছেন, তার যেটা ভালো মনে হয় মানুষের জন্য সেইটা করতে গিয়া, নাকি ধর্মটাই ভালো এইটা উনি মানুষের বুঝাতে চাইতেছেন? ব্যাপারটা ব্যাপারটা এই আবার বলছি, এই ব্যাপারটা কিন্তু পরস্পর বিরোধী নয়। প্রথম কথা হলো যে আপনি যখনই কোনো একটা ধরেন মতাদর্শ বা ইডিওলজি বা ইসলামের মতো রিলিজিয়ন কথায় ফরহাদ ভাই নিশ্চয়ই আপত্তি করবেন, কিন্তু আমি কাজ চালানোর জন্য বলছি, এগুলো নিয়ে আলাপ করবেন, তখন আপনি নিশ্চয়ই আবিষ্কার করবেন যে 1400 বছর বয়সী একটা ধর্ম, যেটা খুবই প্রাণবন্ত ছিল, যেটার খুবই জ্ঞানগত নানান ধরনের ভাইব্রেন্ট নানা শাখা প্রশাখা চর্চা ছিল, যেটা রাষ্ট্র ডিল করেছে, যেটা বিপুল পরিমাণ কোটি কোটি মানুষ ডিল করেছে, তার অসংখ্য আসলে মাত্রা আছে, তার ব্যাখ্যা বিশ্লেষণ নানান কিছু আছে। ফরহাদ ভাই ডেফিনেটলি তার এই ব্যাখ্যা বিশ্লেষণের সাপেক্ষে 1400 বছর থেকে বিপুল পরিমাণ তথ্য উপাত্ত, বিপুল পরিমাণ ধারা, বিপুল পরিমাণ বেইস ভিত্তি এগুলো পেয়ে যাবেন। ফলে তিনি যে নতুন ব্যাখ্যা করছেন, যেটা সমস্ত জ্ঞানগত চর্চার ক্ষেত্রে আসলে এই ঘটনাই ঘটে। এই ঘটনা ঘটে যে আপনি যখন একটা পার্টিকুলার টাইম অ্যান্ড স্পেসের মধ্যে পার্টিকুলার কিছু প্রশ্নের সাপেক্ষে উপস্থিত যে নানান ধরনের তর্ক বিতর্ক বাস্তবতা, এই সাপেক্ষে যখন আপনি কোনো নতুন প্রস্তাব করবেন, তখন সেটা নতুন মূর্তি পাবে, নতুন রূপ পাবে। এটা একদম জ্ঞান চর্চার, দর্শন চর্চার, থিওলজি কিংবা ধর্মীয় যে নতুন ধরনের বিভিন্ন চর্চা আমরা ইতিহাসে দেখেছি হাজার হাজার বছর ধরে, শত শত বছর ধরে, আমরা এটা কিন্তু অনবরত দেখেছি। আমি ফরহাদ ভাইয়ের এই চর্চাকে ব্যক্তিগতভাবে সেই দিক থেকেই দেখতে চাই। এবং একই সঙ্গে বলি যে যেহেতু এটাও জানেন আপনি যে ফরহাদ ভাই গরিব মেহনতি মানুষ, মজলুম, এই আইডিয়াগুলোর জন্য অনেককে ব্যবহার করেন, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করেন মার্কসিস্ট স্কুলকে, মার্কসকে, লেনিনকে ব্যবহার করেন। না, কিন্তু আমার তো মনে হয় যে উনি মার্কসিস্ট স্কুলটাকেও একটা ধর্মের টানেলের মধ্যে দিয়ে নেন বা টানেলের মধ্যে দিয়ে দেখেন। না, এই 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 বাক্যটার সঙ্গে আমি আপনার এই বাক্যটার সঙ্গে একমত না। যে বাক্যটা আমি শেষ করছিলাম সেটা করি। সেটা হলো যে তিনি, আপনি খেয়াল করবেন যে অন্তত গত 100 বছর ধরে আপনি সমস্ত মুসলিম পৃথিবীতে অসংখ্য বড় বড় স্কুল পাবেন, এবং বাংলা সাহিত্য, বাংলা ভাষারও বড় বড় মনীষী পাবেন, যারা ইসলামের যে সাম্যবাদ ধরনের নানান ধরনের ডিসকোর্সেস এবং মার্কসিস্ট স্কুলের যে সাম্যবাদ যে ডিসকোর্স,
এই দুটোর মধ্যে নানান ধরনের মিল অমিল পারস্পরিকতা একটা আরেকটা দ্বারা কিভাবে না প্রভাবিত হতে পারে না মোহাম্মদ এই আজম, ব্যাপারগুলো আমি নিয়ে আপনার আলাপ কথাটা করেছি। নিলাম, কিন্তু সোশ্যাল সায়েন্স পড়ে আমি যেটা বুঝছি আপনি সবকিছুর মধ্যে সবকিছু দেখাই হচ্ছে সোশ্যাল সায়েন্সের এই গত 100 বছরের ধারা। আপনি সবকিছুর মধ্যে দেখবেন, মানে হবস লকের মধ্যেও হেগেল দেখবেন, হেগেলের মধ্যে ওইটা দেখবেন, আপনি দেখতেই থাকবেন খালি। কারণ হচ্ছে যে আপনি না, যত বেশি সেটা- একটার সাথে আর একটা সম্পর্কিত দেখাবেন বা দেখবেন, ততই তো আপনি মানে আপনার 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 বিদ্যাচর্চা তো আপনি তো একটার সাথে আর একটা কানেক্টেডই দেখাবেন। কত আর না বিচিত্র না না দেখাবেন, না না না, কত আর কথাটা বিচিত্র এরকম দেখাবেন। না। কথাটা এরকম না, কথাটা হলো একজন পার্টিকুলারলি তার বিশিষ্ট এপিস্টেমোলজি এবং মেথোডোলজির মধ্যে, জ্ঞান তত্ত্ব এবং পদ্ধতির মধ্যে যখন কোনো একটা ব্যাপারকে সম্পর্কিত করেন, তখন তার কিন্তু বিশেষ রূপ দাঁড়িয়ে যায়। সেটাই তো চিন্তার শক্তি, চিন্তার নতুনত্ব। ঠিক আছে, আপনি একটার সঙ্গে আরেকটা দেখাচ্ছেন, আপনি যদি এই শেষ ব্যাপারটা করেন, বললে তো একটা জেনারেলাইজড হয়ে গেল। আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি একটু ফরাদ ভাইয়ের কাছে যাই। ফরাদ ভাই, আপনার কাছে যাওয়ার আগে আমি একটু আমাদের একজন দর্শক অনেকবার একই মেসেজ পাঠিয়েছেন, একটু পড়ে শোনাই। ওনার নাম মাহমুদুল হাসান রুমন। উনি বলেছেন, খালেদ আপনার থিওলজির বেসিক খুবই দুর্বল, এরকম আধ্যাত্মিক লেভেলের লোকের সাথে কথা বলার আগে আরো জ্ঞান অর্জন করা উচিত। আমি আপনার সাথে একদম একমত। আমি গত 30 বছর ধরে তুলনামূলকভাবে ধর্মতত্ত্ব পড়তে চেষ্টা করতেছি, কিন্তু আমি দুর্বলই আসলে। ফরাদ ভাই, আমি আপনার কথায় আসি, যে যেইটা মানে আমি যে প্রশ্নটা আসলে করতে যেতেছি, যে আপনার যে কাজ, এটাকে যদি আমি সাধনা নাও বলি, কাজই যদি বলি, ছোট করে বললে, সেইটার ক্ষেত্রে এইটার কাজ তো আমার কাছে মনে হয় যে আপনি মানুষকে এক জায়গায় আনতে চান, একত্র করতে চান, মিল করতে চান। কিন্তু আসলে আপনি কি দেখলেন? আপনি যদি আপনার বিবেচনা করেন তাহলে কি আরো বেশি বিভেদ সৃষ্টি হইলো কিনা? দায় আমি কাউরে দিচ্ছি না, আমি কাজটারে আমার বিবেচনা মনে হয়- করতে যে মানে আমার খালেদ, আমার মনে হয় কি যে আমরা কোনো ছোট্ট তর্ক দেখলে আমরা খুব ভীত হয়ে পড়ি। আমি মনে করি যে এই ইস্যুটা আসাটা বাংলাদেশের এখন এই মুহূর্তে, বিশেষত আমি খেয়াল করেন, একটা 5ই অগস্টে একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং 8ই অগস্টে গণঅভ্যুত্থানটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমি এরকম একটা দুর্বল যেখানে সরকার আছে আমাদের, আমরা একটা কনস্টিটিউটিভ প্রসেস, আমরা একটা গঠনমূলক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারিনি। গঠনমূলক প্রক্রিয়া মানে হলো এই বিষয়টা কিন্তু আমরা জনগণের কাছে নিতে পারতাম, বলতে পারি দেখো ইসলাম তোমার ধর্ম, সকলের ধর্ম। তাহলে আমরা যখন নতুন করে একটা রাষ্ট্রটা বানাতে যাচ্ছি, তখন এই ধর্মের ভূমিকাটা কি হবে, কি করে আমরা এটাকে ব্যবহার করব, তার প্রজ্ঞার দিকটা কি, তার বিভিন্ন রকম প্রস্তাবনা কি, তার প্রশাসনের প্রস্তাবনা কি, কেমন তার প্রাণ প্রকৃতি পরিবেশের সঙ্গে তার কি প্রস্তাবনা আছে। যেমন ধরুন, আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। আল্লাহ কোরআনে আমরা খলিফা, অন্য কোনো ধর্মে কিন্তু মানুষকে এরকম খলিফা বলা হয়নি, যে আল্লাহর এই দুনিয়ার তারা আল্লাহর প্রতিনিধি এবং তাদের প্রধান কাজ হচ্ছে কি এই তার সৃষ্টিকে রক্ষা করা। তাই কত কত রেভলিউশনের বক্তব্য। তার মানে আপনি এখানে এই যে বিষ দিচ্ছেন জমিতে, আপনি যে পানি বিষাক্ত করে ফেলতেছেন, আপনি বহু লোক ক্যান্সারে মারা যাচ্ছে, আপনার যে কোনো জীবের যে তার কোনো নিরাপত্তা আপনি দিচ্ছেন না, এই সবই তো ইসলাম, এই সবই তো ইসলাম। ইসলামকে আপনার ওই যে আমির সরকার কি একটা শব্দ ব্যবহার করছে, এটা আমি ইসলাম ধ্বংস হয়ে গেল। ইসলামের তো ঠুনকা যে আপনারা আল্লাহর শানে বেয়াদবি করছেন। আরে ভাই, আল্লাহর শানে বেয়াদবি করলে আল্লাহ কি ওর জন্য লোকটার জন্য কি পাতার বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে? এগুলো কি ধরনের কথাবার্তা? তাহলে এই যে লোকগুলা যারা কমপ্লিটলি ইসলামের নামে সম্পূর্ণ ইসলাম দিল, ইসলামের সঙ্গে যে কোনো সম্পর্ক, এরা কিন্তু আজকে কোনো মজলুমের পক্ষে একটা কথা বলে নাই, অথচ জালিমের বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে আমাদের এই পুরো ইসলামের প্রধান ধর্ম। তো শেখ হাসিনার আমলে এদিকে দেখেছেন আপনি লড়াই করতে, সেই হিসেবে দেখেন নাই। এরাই তো কওমি জননী উপাধি দিয়েছে এই যে কি বলে এই হাসিনা, ঠিক আছে না? এরাই তো এই সময় তারা হেলিকপ্টার ঘুরে বেরিয়েছে, বিয়ে তারা বাস করেছে। কারণ সেই সময় অন্য কোনো, এই যে আমাদেরকে তখন দমন করা হয়েছে গত 30 বছর, আমাদের কথা বলতে দেওয়া হয়নি। যখনই আমরা কথা বলতে শুরু করেছি, তখনই আমাদের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে যে উনি বাউলদের পক্ষে, উনি লালনের পক্ষে, উনি এই উনি সেই। তো তুমি আসো, আমি তো ওই পুরনো ওয়েস্টার্ন বাইনারি দিয়ে তো আমি চলি না। আপনি তথাকথিত ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতা, এই বাইনারি তো একটা কলোনিয়াল বাইনারি, এটা তো একটা সাম্রাজ্যবাদী বাইনারি। আমার ধর্মের মধ্যে কি ভালো কিছু নাই? আমার ধর্মের মধ্যে বলতে কি আমি এটা হলো, এটা কি করে ইসলামে এত নিকৃষ্ট, না, এটা হতে কি করতে পারে? ফরদ ভাই, তাহলে আপনি যদি ফরদ ভাই, আমার সাথে যারা দর্শকরা যুক্ত আছেন
তারা আপনাকে একটা মৌলিক প্রশ্ন আমাকে করতে বলতেছেন, আমি কি করব? একগুচ্ছ প্রশ্ন। মৌলিক প্রশ্ন হচ্ছে যে আপনি কি মুসলমান? এই তো, আপনি এখন চলে গেছেন কোন জায়গায় জানেন? আমি না ফরাদ ভাই, দিস ইজ নট মি। যারা এই প্রশ্নটা করে, আচ্ছা ঠিক আছে, আমি আগে বলি কি হলে মুসলমান? সেটা তো আমি জানি না, আপনার কাছে তারা একটা হ্যাঁ না উত্তর চাচ্ছেন। না, হ্যাঁ না উত্তরটা ডেফিনেটলি, কেন আমি হ্যাঁ না উত্তর দেব? আমি কি বুঝি সেটা আমি আপনাকে বলতে পারি। আমি যদি সর্বশক্তিমান হিসেবে আল্লাহকে স্বীকার করি এবং তার মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করি, তাহলে আমি মুসলমান। কলিমা শাহাদাত আমি যদি করি, যতক্ষণ পর্যন্ত আমি এটা না মানে এটার উল্টাটা না বলবো, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান। এটা হলো আমি বুঝি। আচ্ছা, প্রথমত হলো যে আপনি যেটা বলতেছেন সেটা হলো যে ইসলাম বলে যে যে কোনো মানুষ তার জন্ম থেকে তার ফিতরাত অনুযায়ী সে মুসলিম, সে ইসলামের অন্তর্গত। সমাজের শিক্ষার মধ্য দিয়ে সে তার ধর্ম থেকে চ্যুত হয়। আর দ্বিতীয় হচ্ছে, আমি তো একটা মুসলিম পরিবারের জন্মগ্রহণ, আমি তো আল্লাহর সম্পর্কে, আল্লাহ শব্দটা অন্যরা বলে বিশ্বাস আর আমি বলি ঈমান। কারণ ঈমান শব্দটা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ঈমানের মধ্যে বিশ্বাস নাই। বিশ্বাস শব্দটা এসছে খ্রিস্টানিটি থেকে। যারা বলে এটা বিশ্বাস, তার মানে হচ্ছে এটা তার বিশ্বাস। তো তার বিশ্বাস ধর্মের কোনো সম্পর্ক নেই। আপনি আত্মসমর্পণ করেছেন কিনা বলুন, আপনি আল্লাহর কাছে হাত তুলছেন কিনা যে আমি মানুষ, আমি মরণশীল এবং আমি অবশ্যই সমস্ত সত্যের দাবিদার হতে পারি না। তুমি আমাকে যতটুকু জ্ঞান দিয়েছো, তুমি আমাকে যতটুকু প্রজ্ঞা দিয়েছো, আমি ততটুকু এই জগৎ সম্পর্কে ব্যাখ্যা করব এবং সততার সঙ্গে। আপনি এটা যখনই বলবেন তো স্বভাবতই আপনি মুসলমান। আর আপনি যদি কর্ম পড়েন তো অবশ্যই, তো কর্ম তো আমি একটু আগে বললাম যে আপনি লা ইলাহা পড়লেন কিন্তু অর্থ বুঝলেন। আবার ফকির লাল না একটা নাম বলি যে সে বলছে নামের সহিত রূপ কি স্মরণে রাখিয়া জপ। মানে আপনি যখন আল্লাহ বললেন, আপনি যদি রূপটা আপনার মধ্যে না থাকে, কাকে ভজনা করছেন আপনি তো জানেনই না। আপনি কি আল্লাহকে ডাকতেছেন না শয়তানকে ডাকতেছেন? কারণ আপনি তো আল্লাহ নাম থেকে জমিন করেন, আল্লাহ শব্দটা উচ্চারণ করা তো সেদিক। কারণ আল্লাহ তো অক্ষর, তিনি তো গায়েব। তাহলে এই যে ইসলাম যে প্রথম থেকে যে শিক্ষা দিচ্ছে আপনাকে, এই শিক্ষা যদি আপনি আমার এই এই সহজ কাণ্ডজ্ঞানের বক্তব্য বোঝেন, তো আপনাকে তো আমাকে তো মুসলমান বলতে হবে। আমি তো মুসলমানদের পরিচয়ের ব্যাপার, আমি কেন এই পরিচয় ঘাড়ে বহন করব? কারণ আমি তো সমগ্র মানব জাতির দায় কাঁধে নিয়েছি, যেহেতু আমি আমার নবীর উম্মত। তিনি আমাকে দিয়েছেন এটা যে সমস্ত মানব জাতির দায় আমার কাঁধে আসবে, এই অর্থে আমি মুসলিম। ফলে আমি আজকে যে প্রজ্ঞার কথা বলছি, জ্ঞানের কথা বলছি, এইসব মূর্খদের বিরুদ্ধে লড়াই করছি এবং নিজেকে হাজির করছে বদযোগ্য জীব হিসেবে, এটা এই নবীর আদর্শে উজ্জীবিত হয়েছে এটা করছে। কারণ তিনি তো লড়েছেন এবং পাশাপাশি একই সঙ্গে তাদেরকে মোকাবেলা করছে। আমাদের এই পরিস্থিতিতে আমরা আছি, যে পরিস্থিতিতে আমরা এদের সঙ্গে মোকাবেলা করতে হবে, এটা একটা জাহিলিয়াতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই জাহিলিয়াতের দূত বাংলাদেশের জনগণ অবশ্যই এটা অতিক্রম করে। ৭১ আমরা লড়াই করেছি এক ধরনের জাহিলিয়াতের বিরুদ্ধে, এটা রিপিট করছে আবার। এবারে রিপিটটা কিন্তু শুধু বাংলাদেশে হবে না, সারা উপমহাদেশে হবে। ফরহাদ ভাই, কোশ্চেন নাম্বার ২, এই যে আপনি সমস্ত পৃথিবীর মানুষের জন্য আপনার নির্দিষ্ট দায়িত্বের কথা আপনি বলতেছেন, কিন্তু ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আপনার কি কিছু লক্ষণ প্রকাশ করা উচিত? যেমন ধরেন কিভাবে কিভাবে আপনার লেবাস হবে, কীরকম আপনার দাড়ি হবে, কীরকম করে আপনি নামাজ পড়তে যাবেন, আপনি কিভাবে এটা পালন করবেন, সেইটা থাকা উচিত কিনা? এটা তো আপনি আকীদা দিয়ে চলে গেলেন, আপনি তো দেখান দুইবার করে বলেন। হ্যাঁ, আপনি আল্লাহ কি বলছে যে বাংলাদেশের জনগণের লুঙ্গি পরা, তাদের জনগণের পোশাক পরাটা ভুল, আরবদেরটা পড়তে হবে, কোথায় লেখা আছে? যারা আরবদের টানতেছে তারা অ্যান্টিজম শেষ করে মরে যায়। যারা আরবের পোশাক পরে নিজেকে মুসলমান দাবি করে, এরা তো সবতে আল্লাহর বিরোধী। আল্লাহ তো বৈচিত্র্য সৃষ্টি করে। তিনি কোরআনে বলছেন আমি বিভিন্ন জাতি, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা তৈরি করেছি যেন তারা পরস্পরকে চিনতে পারে। কিন্তু আপনি আরবের সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। আমি বাংলার কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, তো বাংলা ভাষাকে আল্লাহ দেয়নি নাকি শয়তান দিয়ে? এইটা আমার সংস্কৃতি, আমার সংস্কৃতিকে রক্ষা করে আমার। আমি যেহেতু নবীর উম্মত, যেহেতু আমি মুসলিম, আমি ইসলাম গ্রহণ করি। ইসলামটা গ্রহণ করি কি দিন আকারে গ্রহণ, বিশেষ আকারে গ্রহণ। ওই দিনের যে কাজটা আমি করছি এখন পরের মধ্যে যে কাজ করছে, এটাই দিনের কাজ, এটাই ধর্মের কাজ, এটাই ইসলামের কাজ। তার মূর্খদের বিরুদ্ধে লড়াই করা, যারা এই বাংলাদেশের ৭০ কোটি মানুষকে বিপদে ফেলে দিচ্ছে আন্তর্জাতিকভাবে,
যারা 17 কোটি মানুষের তাদের জীবন জীবিকা, তাদের ভূমি ধ্বংস হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, খেতে পাচ্ছে না, মারা যাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা নাই, কিছু নাই, এর জন্য আমি কাজ করছি। তো এর চেয়ে বড় ইসলাম আর কি হতে পারে? এর চেয়ে বড় ইসলাম কি? নামাজ রোজা জাকাত আমি দেন, এটা যদি আমি যে নাম করে থাকি অবশ্যই আমি করি। যদি আমি নাম করে থাকি, যে কেউ যদি না করে থাকে, এটা আল্লাহর উপর ছেড়ে দেন, তিনি তাকে শাস্তি দেবেন। কিন্তু আপনি যে একটা ছোট্ট জীবকে বিষ দিয়ে মারলেন, এর কি উত্তর আপনি দেবেন রোজ হাসরে জ্ঞান করে? আপনি যে বিষ ব্যবহার করছেন, এই হুজুরা যে কোকা-কোলা খায়, এই কোকা-কোলার টাকা আপনাদের গিয়ে পরে প্যালেস্টাইনের যে বাচ্চাদের উপর যে বোমা মারা হয়, তারা যেসব ভোগের জীবন তারা পালন করে, এই ভোগী জীবনটা কি ইসলামী জীবন? আপনি হেলিকপ্টার চড়ে বাস করতেছেন, নবীকে হেলিকপ্টার চড়ে বাস করতেন, বলেন আপনি? কিন্তু তাহলে আপনি কি কিন্তু শিখছেন? কিন্তু 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 তাহলে এটা তো কিন্তু হেলিকপ্টারে চড়ার বলুন। মধ্যে তো দোষ নাই, বেশি তাড়াতাড়ি আমি যেতে তো হবে। বলি নাই, আমি না, ডেফিনেটলি দোষ আছে। আপনার জীবনের মধ্যে মিথ্যাচার নেই, আপনি জনগণের কাছে নেই, কারণ আপনি আপনি কেন আপনার আশেপাশে বক্তৃতা দিবার সুযোগ নেই আপনার। আমি বলছি না এটা দোষ বা বিদোষ, তা না, এটাকে বিরাট করে ইনফ্লেট করা। ওকে, এই যারা এই জায়গায় গেছে, এরা সাধারণ মানুষের ব্যথা তারা বুঝে না, সাধারণ গরিব মানুষের ব্যথা তারা বুঝে না, একটা বাউলের ব্যথা তারা বুঝে না। আপনি লাথি মারছেন তাকে। আমি প্রথম দিন যখন আবুলের তো পুরো ঘটনা দেখা, যে আবুলে যখন পুরো জিনিসটা শুনেছি, আমাকে এই তৎক্ষণাৎ গোয়েন্দারাই বলে যে তিনি ভাই যেটা বলেছি ওনাকে তো এরা সব ধরে নিয়ে এসে পিটিয়ে মেরে, তো আমরা এই জন্য নিয়ে এসেছি। আমি বলি, ঠিক আছে ভাই, আপনি তাকে রেখে দেন, কিন্তু আপনার কোনো মামলা তাকে দেবেন। এগুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলো আমরা সমাধান, এরপরে মামলা দেওয়া হবে। আপনি কথা বলছেন না, আপনি সেখান থেকে আপনি তো আগাবেন, তো আপনি তর্ক বিতর্ক তো তারা করতে দিচ্ছেন না। তার আগে একটা তুচ্ছ একটা শব্দ মাত্র ব্যবহার, সে তুচ্ছ শব্দটা আমি নিন্দা করি। এর আগে তো পালাতে গেলে ব্যবহার হবে, কিন্তু আপনি সেই ব্যবহারে এটাকে আপনি করতেছেন। কিন্তু যদি আপনি এবার যদি আমি তর্কের খাতিরে আসে, ঠিক আছে, বলতে যে আল্লাহর কি মুখ আছে, কি আল্লাহ কি আছে, তো আল্লাহ কি মুখ আছে বলুন, আমি কিন্তু মানে ভুল কি কথা, আল্লাহ কি মুখ আছে? কারণ যারা এটাকে বলতেছে এটা ইসলাম বিরোধী বলছে, তাহলে এটা কি ওদের কোথায় ইসলাম বিরোধী? আল্লাহর মুখ আছে? আমি বলেন, আপনি আল্লাহর হাত আছে? আমরা তো নিজের কারোর উপাসনা। তাহলে আমাকে আপনি বলেন যে যারা এটা বলতেছে, আপনি যে চিলে কি কান নিয়ে গেছে, আপনি চিলের পেছনে পেছনে আমি দৌড়াচ্ছেন, আমার নামছেন, এবং কেন এই লোকগুলো এদের পেছনে নামলো? এর কারণটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। এই লোকগুলোকে আমি দোষ দিচ্ছি, যারা আমাকে আজকাল গালিগালাজ করছে, এসে আমার ফেসবুকে গালিগালাজ করছে, এদেরকে আমি দোষ দিই। কারণ এরা এই ইকোনমিক পলিসি এই গত কয় বছর আমাদের এই দীর্ঘ 72 থেকে আজ পর্যন্ত এই মানুষগুলোকে আমরা কিন্তু তাদেরকে যে সচেতন করা, শিক্ষিত করা, ইসলাম সঙ্গে প্রপারলি জ্ঞান দেওয়া, এটা তো আমরা করি নাই। তো এর তো দায়িত্ব কাউকে না কাউকে নিতে আমার মনে হয় যে সেই দায়িত্ব আমি নিয়েছি, অসুবিধা কি? এই দায় ফরাদ ভাই নিয়েছেন। আমি একটু প্রফেসর আজমকে জানতে চাইবো যে প্রফেসর আজম, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে কি এই দায় কাউকে আমি নিতে দেখি? মানে লাল সালু বা বহিপীর বা সৈয়দ ওয়ালিউল্লাহর একরকম চেষ্টা, সেটা তো আরেক রকম চেষ্টা। আমরা এই ফরাদ ভাই যে তর্কটা তুলতেছেন বা যেই যুক্তিটা দিচ্ছেন, সেই যুক্তিটা বোঝানোর ক্ষেত্রে আপনি সাহিত্যের, আমাদের দেশে যারা সাহিত্যকর্ম করছেন তাদের মধ্যে কি আপনি এটার উপস্থিতি দেখেন, অনুপস্থিতি দেখেন, জনপ্রিয়তা দেখেন, অজনপ্রিয়তা দেখেন? একটু যদি আমাদের বলতেন, আমরা শেষ দিকে চলে আসছি প্রফেসর আজম। আচ্ছা, আপনি ওয়ালিউল্লাহর নাম ব্যবহার করে ভালো করেছেন। আজকাল ওয়ালিউল্লাহর লাল সালু সম্পর্কে একটা ভিন্ন বাজে তর্ক অনেকে তুলছে। আমি ওয়ালিউল্লাহকে এই ব্যাপারে খুবই বড় স্থান দেই, কারণ আমাদের বড় লেখকদের মধ্যে, মডার্নিস্ট লেখকদের মধ্যে ওয়ালিউল্লাহ একমাত্র লেখক যিনি পূর্ব বাংলা নিয়ে কাজ করেছেন, গ্রামীণ সমাজ নিয়ে কাজ করেছেন, এবং তার মতো করে একটা মডার্নিস্ট পজিশন থেকে তিনি ধর্ম এবং ধর্মাচারী এই ব্যাপারগুলোকে ডিল করার চেষ্টা করেছেন। এটা বড় কাজ। তার লিমিটেশনটা হলো তিনি যেহেতু মানে ওয়েস্টার্নাইজড মডার্নিস্ট ছিলেন, ফলে তার প্রশ্নগুলো তোলার ধরন একটু ভিন্ন রকম ছিল। সেটা আমাদের কালে নিশ্চয়ই আমাদের পুরোপুরি সমর্থন পাবে না, কিন্তু তার চেষ্টাটা অসাধারণ ছিল। যেটা সমস্যা হয়েছে, ওই একটা মানে মেইন স্ট্রিম বুদ্ধিবৃত্তিক এবং সৃজনশীল চর্চার মধ্যে আমরা যেহেতু ওই যে ধর্ম ব্যাপারটাকে প্রপারলি ভালোভাবে ইনকর্পোরেট করতে পারি নাই, এর মধ্যে অঙ্গীভূত করতে পারি নাই, ফলে আমাদের এখানে এই প্রশ্নটা আমাদের মেইন স্ট্রিম সাহিত্যে যতটা ভালোভাবে চর্চিত হওয়ার কথা ছিল ততটা আসলে হয় নাই। আমি বলবো যে এই বিষয়ে আমি লিখেছি যে ফরাদ ভাই যখন লেট 80s থেকে এই ব্যাপারগুলো নিয়ে ডিল করা শুরু করেছেন কবিতায় এবং গদ্যেও, তখন এটা একটা খুবই বড় ঘটনা ছিল এবং দৃষ্টিভঙ্গিটাও সম্পূর্ণ আলাদা ছিল। তার কারণ
তখন আমরা মডার্নিস্ট অ্যাটিটিউড যে ধর্মের প্রতি, ওই ব্যাপারটাকে আন্তর্জাতিকভাবেই ক্রিটিক করতে শিখেছি। আমাদের এখানে এই ব্যাপারটা খুবই ক্রিয়েটিভলি এবং বুদ্ধিভিত্তিক ভাবে ফরহাদ ভাই সবচেয়ে বেশি পরিমাণে আগে এবং খুব কার্যকর ভাবে সামনে এনেছেন। কিন্তু আপনার কথা না, কিন্তু থেকে আমি কিন্তু প্রফেসর আজম, ফরহাদ ভাই যে এবাদতনামা লিখছেন, আমি যদি তার কবিতাগুলির কথাই আমি বলতে থাকি, এইটার কাছাকাছি সাহিত্যের কাজকে আমরা দেখি, বা এরকম প্লটের সাহিত্যের কাজ কি দেখি? কেন আমি এই প্রশ্ন তুলতেছি, এইটা কি ফরহাদ ভাইয়ের সাহিত্যকর্ম নাকি সমাজকর্মের সাহিত্যিক রূপ? এই প্রশ্ন আমার সবসময় মনে হইতে থাকে। না, ওই ব্যাপারটা নিয়ে আমরা একটু, আমি বিস্তারিত লিখেছি, আমি এখানে আলাপ করছি না, কিন্তু আপনি যেটা বলছেন সেই কথাটা আমি বলি। সেটা হলো, আমি এই বিষয়ে লিখেছি যে গত অন্তত 2-2.5 দশক ধরে আমরা বিপুল পরিমাণ তরুণ তরুণীকে আমরা এই বিষয়ে সচেতন থেকে, নতুন দৃষ্টিভঙ্গি থেকে ধর্মীয় ব্যাপারগুলোকে অঙ্গীকার করতে, প্রশ্ন তুলতে, এবং এই কালে যেটাকে আমরা খুব অন্য শব্দের অভাবে পোস্ট মডার্ন, পোস্ট কলোনিয়াল একটা সময় বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে, এই প্রশ্নগুলো তুলতে আমরা উদ্যোগী দেখতে পাচ্ছি। ধরন ভিন্ন ভিন্ন আছে, সাফল্যের মাত্রা কম বেশি আছে, যেটা আমরা আগের যে 50 বছরের যে মডার্ন সাহিত্য, 40 থেকে শুরু করে 90 পর্যন্ত, এর মধ্যে আমরা খুবই কম দেখেছি অথবা দেখিনি। তার মানে এটা সাহিত্যিক সিলসিলার দিক থেকে ফরহাদ ভাইয়ের কৃতিত্ব হোক, কিংবা সমস্ত পৃথিবীতে চিন্তার পরিবর্তন জনিত কারণে হোক, এই ব্যাপারটা কিন্তু আমাদের লিটারেচারে, আমাদের একদম মেইন স্ট্রিম লিটারেচারে এটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিমাণ মনোযোগ পাচ্ছে, এবং এর একটা প্রভাব নিশ্চয়ই আমাদের সমাজে পড়বে, আমাদের মেইন স্ট্রিম বুদ্ধিভিত্তিক চর্চার মধ্যে পড়বে। আমার কাছে বিপুল উদাহরণ আছে, আমি এগুলো লিখেছি, যে এটা আসলে হচ্ছে। আপনি যেভাবে বলছেন যে একেবারেই হচ্ছে না, কিংবা তার না না না, বিরোধটা আমি সন্ধান করছি, সেরকম আমি সন্ধান করছি, একেবারে হচ্ছে নাটা আমি বলতেই চাই না। এটা গত 20-25 বছরে বিপুল পরিমাণ লেখক, তরুণ লেখক লেখিকা, আমাদের কবি এবং অন্য সাহিত্যিক, তারা এই কাজটা করছে না। ঠিক আছে, আমি শেষ প্রসঙ্গে আসি, ফরহাদ ভাইকে দিয়ে প্রসঙ্গটা শুরু করি। যে ফরহাদ ভাই, এই বিষয়গুলি তুলে ধরার ক্ষেত্রে মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে, এই কনসেন্ট তৈরির ক্ষেত্রেও মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে। মিডিয়ার ভূমিকাটাকে আপনি এখন কেমন দেখেন? যদি বিচারটা আপনি 1 দশক ধরে করেন, তাইলে আপনি আসলে কেমন দেখেন? মানে, বা আপনি ইচ্ছা করলে যেই সময়টার কথা প্রফেসর আজম ইঙ্গিত করছেন, মানে 80-র দশকের শেষ থেকেও আপনি আসলে একটু বলতে পারেন, কিন্তু একটু ছোট করে যদি বলেন, আমরা এই প্রসঙ্গে আসলে একটু প্রফেসরকেও শুনবো আপনার বলা শেষ হলে। না, আমি অল্প করে বলবো। আমি প্রথম বলবো যে মিডিয়া এক্ষেত্রে যে ভূমিকাটা পালন করতে পারতো, আরো ভালো করতে পারতো, কিন্তু অন্তত আমি একটা কৃতজ্ঞতা জানাবো যে গত 30-40 বছর তো আমাদের কথা তো মিডিয়া কখনো আসলে গুরুত্ব দেয়নি। তাদেরকে আমি দোষ দেবো না, কারণ তখন রাষ্ট্র এবং যারা ক্ষমতায় ছিলেন তারা এটা করতে দেয়নি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে আমরা এক ধরনের তাদের একটা একটা আন্তরিকতা দেখি আমি, যে তারা যে কথাগুলো সামনে হাজির করা দরকার এটা তারা করছেন। তবে আমি নিশ্চয়ই আশা করব যে মিডিয়ার চেয়েও আমাদের এখানে তো কোনো বুদ্ধিবৃত্তিক জার্নাল তো নাই, আর আমাদের এখানে সত্যিকার অর্থে একাডেমিক জার্নালও নাই, বা সত্যিকার কোনো দর্শনের কোনো জার্নাল নাই। ফলে এটা একটা মারাত্মক রকমের অভাব থাকার কারণে আমরা পৌঁছাতে পারছি না, আমাদের পৌঁছানো খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং অন্যদিকে এসব বিষয়ে গবেষণা করা রাষ্ট্রের তরফ থেকেও, যে আপনি যে কাউকে একটা কোনো একটা অনুদান দিয়ে যে এই ব্যাপারে আরো গভীরভাবে আপনি প্রবেশ করবেন, একটা তর্ক বিতর্ক করবেন, একটা সামাজিক একটা মত তৈরি করবেন, বা বিভিন্ন মতগুলোকে চিহ্নিত করবেন, এরকম কিন্তু কোনো আপনার অবস্থা নেই। এটা মিডিয়ার একার পক্ষে এটা আমি করা সম্ভব বলে আমি মনে করি। ইস্যুটা অনেক বেশি ডিপ। ফলে আমাদের এখানে আমাদের সঙ্গে আমরা এটা ঘটনাটা কি করছি, আমি এক কথা বলি, এরপরে মাধ্যমে যেতে পারবেন। আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছি বাংলাদেশ। এই সন্ধিক্ষণটা আমাদের ধর্মতত্ত্বের যুগ থেকে আমাদের প্রজ্ঞার যুগে প্রবেশ করবার পদক্ষেপের একটা মুহূর্ত। মানে আমরা ধর্মতত্ত্বের ভেতরে যে বীজগুলো আছে, চিন্তার যে বীজ, মানে ইসলাম আমাদের ধর্ম, এই ইসলামের মধ্যে যে চিন্তার যে বীজটা আগামী দিনে আমাদের এই বিশ্বে লড়াই করতে, আমাদের বিশ্বে আরো অন্যান্য যে, যাকে আপনি সাম্রাজ্যবাদ বলেন বা ক্যাপিটালিস্ট গ্লোবালাইজেশন বলেন, কি কর্পোরেট স্বার্থ বলেন, এদের বিরুদ্ধে লড়াই করবার ক্ষেত্রে যে বীজটা আমার দরকার, যে নতুন চিন্তার যে উপাদানটা দরকার, সেই উপাদানটা সামনে নিয়ে আসা একটা মুহূর্ত তৈরি হয়েছে। ঠিক যেমন ক্রিশ্চিয়ানিটি একটা সময় তার ভেতর থেকে, যখন সে ক্রিটিক অফ ক্রিশ্চিয়ানিটির মধ্য দিয়ে, যেটা মার্কস বলেছিলেন যে ক্রিশ্চিয়ানিটির সমালোচনার মধ্যে দিয়ে যেমন ফায়ারবার,
যে তার যে পর্যালোচনার মধ্য দিয়ে একটা নতুন চিন্তার দিগন্ত খুলে গিয়েছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা নতুন দিগন্ত খুলবার একটা ভালো একটা জায়গায় এসেছি, এবং সেদিক থেকে আমি মনে করি এই বিতর্কটা অত্যন্ত ইতিবাচক হবে শেষ ফরহাদ পর্যন্ত। ভাই, আমার উপর আমার উপর দিয়ে যেতে পারে। জি ফরহাদ ভাই, আমি যদি এক দুই বাক্যে জানতে চাই যে এইটা কি, এই ধরনের বিতর্ক বা তর্ক কি মিডিয়াতে আসুক, জনগণ এটা চায়, না জনগণ চায় যে এটা নিয়ে আমরা কোনো তর্ক দেখতে চাই না, আমার বিশ্বাস আমার কাছে থাকুক, এইটা নিয়ে মিডিয়ার এত আলোচনা করা দরকার নেই? আমার এক বন্ধু লিখতেছেন বাংলাদেশের প্রধান সমস্যা কি এখন এইটা নিয়ে তোমাদের এত আলোচনা করতে হচ্ছে কেন? আপনি কি এটা একটু অ্যাড্রেস করবেন? না, খুব ভালো, কারণ আমরা তো শুরু করিনি, যারা শুরু করেছে হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটা তাদেরকে করলে খুব ভালো হতো, কারণ আমরা তো এটা নিয়ে তর্ক শুরু করি। আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা শুধু দাবি করেছি ইসলামের মধ্যে যে ইতিবাচক দিক আছে তার উপর দাঁড়িয়ে আমরা একটা নতুন ভাবে নিজেদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে হাজির করতে পারি কিনা, যেই হাজির করার মধ্য দিয়ে পাশ্চাত্য আমাদেরকে সন্ত্রাসী ইসলাম আখ্যা দেবে না। ওকে, আমাদের নিজেদের যে ঐতিহ্য, আমাদের যে নিজের ধর্ম, এটা আমরা চাইছি। আচ্ছা, আমরা তো এই তর্কগুলোতে এভাবে তো আমরা চাই। মানে তিনি কেন বলছেন যে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু নয়? এটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের গঠনের প্রশ্ন, গাঠনিক প্রশ্ন, এটা কি করে এটা আমরা আমি নিজেদেরকে গঠন করব। এটা আমিও আপনার সাথে একদমই একমত। সেজন্য আমি জি, জি। সুযোগ পাইলেই আপনারা যখন আসেন বা কেউ যখন আসে Thank you. সেটার জন্য আমার দায়ী করলেও আমি এটা নিয়ে আসলে আমি আমার অনুসন্ধান চালাই। আমি প্রফেসর আজমকে এই প্রশ্নটা একটু করতে চাই। প্রফেসর আজম, আপনি মিডিয়াকে কেমন করে দেখেন যে এই আলোচনাটা বা এই তর্কটা এই সামনে আনার জন্য, জিয়ে রাখার জন্য বা বাড়ানোর জন্য, কমানোর জন্য কি করে? আসলে ফু দেয়, নিভায়, জারি রাখে? না, মিডিয়া তো ধরেন আপনি হয়তো কতটা স্বীকার করবেন জানি না, মিডিয়া তো অত স্বাধীন সত্তা নয়, যেটা ফরহাদ ভাই একটু ভিন্নভাবে আলাপ করলেন। এটা সমাজের যে বুদ্ধিভিত্তিক চর্চার ধরন আছে, যারা সেখানে উপস্থিত হবে, আবার সমাজে যে ক্ষমতা কাঠামোর এবং শ্রেণীগত নানান ধরনের বিভাজন আছে, সেগুলোর তো একটা ম্যানিফেস্টেশন মিডিয়া। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে মিডিয়া বলতে তো আমরা এখন অন্তত গত 10 বছরের বাস্তবতায় আমরা তো আর শুধু প্রতিষ্ঠিত হাউস নির্ভর মিডিয়া আর বুঝবো না। কারণ অন্য যে মিডিয়া যেটা আসলে কোনো নির্দিষ্ট কাঠামো বা ছকের মধ্যে নাই, তারাই এখন আসলে জনপরিসরে অনেক বেশি পরিমাণে রাজত্ব করে। এই দিকগুলো বিবেচনা করে আমি বলবো যে আমি মানে প্রপোর্শনে, লক্ষ্যে খুব একটা সমস্যা দেখি না, বরং খানিকটা আমি দেখি যে প্রস্তুতিতে সমস্যা আছে, কিংবা যে ব্যাপারটা যে পরিমাণ সময় দেয়, যে পরিমাণ মানুষগুলো আসে, তারা যদি ওই একদম প্রথমে আমি যে কথাটা বলেছিলাম যে কথা কিভাবে তুলতে হবে, প্রশ্ন কিভাবে তুলতে হবে, একটা জিনিসকে কিভাবে সুযোগ হিসেবে গ্রহণ করা যায়, যে ব্যাপারে বিপুল পরিমাণ মানুষের মনোযোগ আছে, সেসব বিষয়ে কিভাবে একটা প্রোগ্রাম সেট করা যায়, কিভাবে কথা এগিয়ে নেওয়া যায়, ওইসব ব্যাপারে আমি প্রস্তুতির এবং গভীরতার কিছু খানিকটা অভাব দেখতে পাই। কিন্তু এটার জন্য আমি মিডিয়াকে দায়ী করব না, এটা আমাদের সামগ্রিক সামাজিক প্রস্তুতিরই আসলে অভাব। আমি এভাবেই দেখব ব্যাপারটাকে। ফরহাদ ভাই, অনুষ্ঠান শেষ, কিন্তু একটা প্রশ্ন আমাকে করতেই হবে, যে প্রশ্নটা আমাকে লক্ষ লক্ষ লোক মানে যারাই যুক্ত হয় তারাই করতে চায় বা তারা করে, আমাকে করে না আসলে। প্রশ্নটা হচ্ছে, ফরহাদ ভাই, ফেব্রুয়ারিতে কি ইলেকশন হবে? এটা প্রফেসর আজমকেও শুনবো। সব প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আসে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, আপনার কি মনে হয়? না, আমি তো কি বলেন, আমি তো গণক না। আমি খালি বলতে পারি যে ফেব্রুয়ারিতে ইলেকশন করবার যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো আমি অনেক কম দেখি, এবং আমি কিছু বিপদ দেখি। আচ্ছা, আপনি ইলেকশনটা বিপদটা হলে ইলেকশনটা আপনি করাতে চাইছেন সেনাবাহিনীকে, আচ্ছা, কার্য, ওকে, এবং সেনাবাহিনীকে জনগণের বিপরীতে, ম্যাজিস্ট্রেসি দিয়ে জনগণের বিপরীতে দাঁড় করানো, মানে এই ধরনের নির্বাচন করতে গেলে তো মারপিট, দাঙ্গা হাঙ্গামা হবে, এবং সেক্ষেত্রে সেনাবাহিনীকে ইনভলভ করানোটা আসলে প্রতিষ্ঠানকে দুর্বল করে, মারাত্মকভাবে দুর্বল করে। এবং দ্বিতীয়ত হলো যে আপনি তো ইলেকশনটা হতেছে তো মেইনলি, যেটা আমার যে থিসিস, যে এটা লুটেরা মাফিয়া শ্রেণী, তাদের মধ্যে একটা বন্দোবস্ত হচ্ছে যে তারা রাষ্ট্র যেমন আছে তেমনি থাকবে, তারা নতুন করে আবার লুটপাট করবে। তো সেদিক থেকে নির্বাচনে কতটা ইতিবাচক ফল জনগণ পাবে? না, আমরা তো যারা থাকে তারাও লুটপাট করে, যারা আসে তারাও লুটপাট করে, যারা ছিল তারাও লুটপাট করে, আমরা কই যাব? আমাদের যাওয়ার জায়গায় যারা আসে তারাও তো লুটপাটই করতেছে। মানে খুব ভালো, 5ই অগাস্টের সুযোগ ছিল, আপনাকে নতুন করে তো সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা উচিত ছিল যেন লুটপাট করতে না পারে।
আপনি দেশের প্রতিষ্ঠান তো ডক্টর ইউজ করতে দিলেন না, আমাদেরকে সে রাষ্ট্র বানাতে দিলেন ঠিক তো আছে। না দিয়ে তো তার মানে আগে তো তিনি মানে আমি যতদূর বুঝছি যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন নিয়ে ফরহাদ মজার একটু সন্দিহান আছেন, পাশাপাশি তিনি এটার বিপদও দেখছেন নানা রকম, সামরিক বাহিনীদের নির্বাচন করার একদম মানে পুরোপুরি বিপদের কথা তিনি বললেনই। মোহাম্মদ আজম, আপনার কাছে শুনতে চাই শেষ, আসলে আলোচনাটা আরো অনেক বড় হতে পারে, দীর্ঘ হতে পারতো, কিন্তু টাইম তো প্রফেসর আজম। আচ্ছা, আমি খুব চাই যে আর্লি ফেব্রুয়ারিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ইলেকশন হোক, এবং আমার মনে হয় যে ইলেকশন হওয়া ছাড়া আমাদের হাতে খুব একটা উপায় নেই, আচ্ছা, আমি হবেই মনে করি। হবেই মনে করেন। জনাব ফরহাদ মজার, প্রফেসর ডক্টর মোহাম্মদ আজম, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনেকগুলি বিষয় নিয়ে আপনারা কথা বলেছেন, আমাদের দর্শকরা অনেকে জড়িত ছিলেন, খুব অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করেছেন। ফরহাদ ভাই